মা, এই থার্ড ক্লাস মেয়েকে নিয়ে ভার্সিটিতে গেলে সবার সামনে আমাকে অপমানিত হতে হবে। তুমি কি চাও তোমার ছেলের মান সম্মান নষ্ট হোক? অভ্র মায়ের দিকে এক নাগারে কথাগুলো বলে যায়। এতে যে মায়ের ছোট্ট মনে গুরুতর আঘাত লাগছে, সেদিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন বোধ করে না অভ্র। মায়ের চোখ দিয়ে কেবল পানি ঝরছে। কিছুক্ষণ আগে অভ্র মায়ের ভার্সিটিতে ভর্তি হওয়ার কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এই মেয়ে বারবার আমার সামনে কেন আসে? আমার কাছ থেকে আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে কেড়ে নিয়ে ওর শান্তি হয়নি। আর কি চাই ও? কথাগুলো মায়ের চোখে পানির ধারা আরও বাড়িয়ে দেয়। ফ্লোরে পড়ে থাকা টুকরাগুলো কুড়িয়ে নিজের ঘরে চলে যেতে চায়, কিন্তু সেই সময়টুকু অভ্র মায়াকে দেয় না। মায়ের হাতটা ধরে তার গালে সজোরে একটা থাপ্পড় মারে অভ্র। এতে মায়ের হাত থেকে কাগজের টুকরোগুলো পড়ে যায়। বাড়ির সবাই পুতুলের মতো নিশ্চুপ হয়ে চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যগুলো সাক্ষী হচ্ছে, কিন্তু কেউই সাহস করে অভ্রকে আটকায় না। বলতে গেলে বাড়ির সবাই অভ্রকে ভয় পায়। অভ্র থামবি? মেয়েটার উপর অত্যাচার না করলে তোর পেটের ভাত হজম হয় না। মায়া, তুই ঘরে যা, তোর জন্য আমি আরেকটা ফর্ম কিনে আনবো। ভাইয়া, তোমার লাই পেয়ে পেয়ে এই মেয়ে আমাদের ঘাড়ে চড়ে নাচছে। নিজের মা বাবাকে তো খেয়েছে, এখন আমাদের পরিবারের একটা ক্ষতি করা না পর্যন্ত এই মেয়ে থামবে না। নিজের সম্পর্কে এত খারাপ কথা সহ্য হলো না মায়ার। অন্য সময় যে তার সাথে সবাই ভালো ব্যবহার করে এমন না, তবে অভ্র ভাইয়া যেন তাকে সহ্যই করতে পারে না। মায়া শান্ত স্বভাবের মেয়ে হলো অভ্রর বলা শেষের কথাগুলোতে তেতে ওঠে মায়া। এতিম হওয়ায় এত অপমান করার সুযোগ পাচ্ছেন আপনি। আপনি খুব ভালো করেই জানেন যে ওই ঘটনায় আমার কোনো হাত ছিল না। তাও দিনের পর দিন আমাকে দোষারোপ করে আপনি কি যে শান্তি পান আমার জানা নেই। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার ভুল ধরানোর তুই কে? আমাদের ঘাড়ে বসে অন্য ধ্বংস করছিস। অভ্র, ছাড় মায়াকে। না আরিয়ান ভাইয়া, ওনাকে ওনার শরীরে সকল রাগ আমার উপর ঝাড়তে দাও। প্রতিদিন একটু একটু করে মরার চেয়ে আমাকে একেবারে মেরে ফেলুক। মায়ের কথাগুলো শুনে আর তার অগ্নি চোখের দিকে তাকিয়ে অভ্র জোর হারিয়ে ফেলে। আস্তে আস্তে করে হাতের মুঠিটা ঢিলে করে ফেলে, যেটা দিয়ে মায়ের ঘন কালো চুল ধরেছিল। কি হলো, থামলেন কেন? করুন, মেরে ফেলুন আমাকে। আমি আমার মা বাবার কাছে যাব, তাতে আপনারও জ্বালা জুড়োয় আর আমারও। মায়া প্লিজ, আমার জন্য ঘরে যা, আমি দেখছি এখনটা। বাড়ির এতগুলো মানুষের মধ্যে এই আরিয়ান ভাইয়াটাই মায়ের কথা ভাবে, তাই আরিয়ান ভাইয়ের কথা মায়া ফেলতে পারল না। তাই মায়া চলে যেতে উদ্যত হলো। আপনাকে আমি কখনো ক্ষমা করব না। আপনাকে নিজের কর্মের জন্য একদিন আফসোস করতে হবে। মায়া, খেয়ে নে। তুই না খেলে আমি খাই কি করে বলতো? আরিয়ান ভাই, আমার খিদে নেই। খিদে পেলে আমি খেয়ে নিব। তুমি যাও, শুয়ে পড়ো। এত রাতে আমার ঘরে এসেছো শুনলে তোমার ভাই বাড়ি মাথায় তুলবে। অভ্র কি বললো বা কি করলো তা নিয়ে আমার বিন্দুমাত্র চিন্তা নেই, কিন্তু তুই না খেলে তো শরীর খারাপ হবে। ভাইয়া, আমি তো মানুষের দ্বারাই বেঁচে আছি। এতটুকু দয়া না দেখালেও চলবে। তোমার দয়া আমার সহ্য করতে কষ্ট হয়। আমি তোকে দয়া দেখাচ্ছি? এই কথাটা তুই বলতে পারলি মায়া? তোকে কি আমি একটু ভালোবাসি না? তোমার মনের মাঝে কি আছে সেটা আমার পক্ষে সম্ভব না। তবে তোমাকে অবিশ্বাস করতে ইচ্ছে করে না, কিন্তু তোমাকে বিশ্বাস করতেও পারি না। মা বাবা মারা যাওয়ার পর রাতারাতি সবার ব্যবহার বদলে যায়, সাথে মন মানসিকতা। আমি তাদের চক্ষুশূল হয়ে দাঁড়াই। মায়া, তোর কি একবারও মনে হয় না এতগুলো মানুষের ভিড়ে একা আমিই তোকে ভালোবাসি? তোর ভালো চিন্তা করে কেন আমাকে অন্যদের সাথে গুলিয়ে ফেলছিস? আমি কিছু জানতে চাই না, বুঝতেও চাই না। যদি আমার ভালো চাও তবে আমাকে একা ছেড়ে দাও। আরিয়ান আর কথা বাড়ে না, সে ভালো করেই বুঝতে পারছে মায়া তার মধ্যে নেই। হয়তো বিকালে অফিসে করা অপমানগুলো সহ্য করতে সময় লাগবে। আরিয়ান মুখটা নিচু করে মায়ের ঘর থেকে চলে আসে। আমার ভালোবাসার কোনো দামই নেই তোর কাছে? অন্যের করা অপমান নিয়ে তোর সকল মাথা ব্যথা?
আরিয়ান চলে যেতেই মায়া ভিতর থেকে দরজা আটকে দেয়। সে জানে যে আরিয়ান ভাইয়ের সাথে সে খারাপ ব্যবহার করেছে। আসলে মায়া অভ্রের প্রতি রাগটা আরিয়ানের উপর ঝেড়েছে। কি ক্ষতি করেছি আমি আপনার? কি ছিল আমার দোষ যে রাতারাতি আপনার প্রিয়তমা থেকে ঘৃণার পাত্র হয়ে দাঁড়ালাম? ভেবেছিলাম পৃথিবীর কেউ পাশে না থাকলেও আপনি থাকবেন, কিন্তু আপনি সবার আগে হাতটা ছেড়ে চলে গেলেন। আয়তাকার জনমানব শূন্য গাছে ঘেরা ছাদটা দিনের আলোয় যতটা মনোরম, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর। রাতে একলা এই ছাদে আসার কথা কেউ ভাবতেই পারে না, অভ্র ছাড়া। রাতে কিছুক্ষণ ছাদের সময় নাক কাটালে ঘুম আসে না তার। আজও তার ব্যতিক্রম হয়নি। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করতে গিয়ে কিছু একটা পড়ে যায় মেঝেতে। অভ্র জিনিসটাকে হাতে তুলে নিয়ে দেখতে পাই এটা তার আর মায়ের একটা ছবি। ছবিটা আরও 5 বছর আগেকার। ছবিতে মায়ের মিষ্টি মুখটা দেখে অভ্রের মুখে হাসির রেখা ফুটে ওঠে, কিন্তু পরক্ষণেই হাসি বিলীন হয়ে যায়। ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে নিচে ফেলে দেয়। আজকের দিনটা দেখার জন্য কি আমি তোকে ভালোবেসেছিলাম? তোকে আমি বিশ্বাস করতাম, ভরসা করতাম, কিন্তু তুই আমাকে প্রতিদানে ধোঁকা দিলি। আমার বিশ্বাস ভঙ্গের দাম তোকে তোর জীবন দিয়ে দিতে হবে মায়া। তোর প্রতি আর কোনো দুর্বলতা এই অভ্র চৌধুরী দেখাবে না। রোজকার মতো আজকেও সারাদিনের কাজ শেষ করে ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দেয়। তারপর কখন যে তার চোখ লেগে আসে মায়ের সেটা মনে নেই। মাঝরাতে কোনো কিছু পড়ার শব্দে মায়ের ঘুমের ঘোরটা হালকা হয়। আদো ঘুমে চোখে সে কোনো একটা অবয়কে দেখতে পায় তার রুমে প্রবেশ করতে, কিন্তু মায়া ঘুমে এতটাই কাতর ছিল যে মাথা তুলে বসতে পারল না। আবার সে নিজের স্বপ্নের রাজ্যে তলিয়ে যায়। ভোর ভোর ওঠা মায়ার অভ্যাস। এই অভ্যাসটা আগে ছিল না। মায়ের মা শত বলো মেয়েকে এই অভ্যাসটা ধরাতে পারেনি, কিন্তু ভাগ্যের কি নীলা যে এখন মায়াকে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসতে হয়। সকালের এই সময়টা ছাড়া দিনে এক মুহূর্ত অবসর পায় না মায়া। ঘুম থেকে উঠে মেঘ নিজের বালিশের নিচে একটা কাগজ পায়। কাগজটা খুলতে মেঘের চোখে খুশিতে ভরে ওঠে। এটা আরেকটা ভর্তির ফর্ম। নিশ্চয় আরিয়ান ভাইয়া রেখে গেছে। কালকে ভাইয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এটা ঠিক করিনি। আজকে ক্ষমা চেয়ে নিব ভাইয়ার কাছ থেকে। ভর দুপুরে যখন বাসার সবাই ঘুমিয়ে থাকে তখন মায়া আরিয়ানের জন্য লুকিয়ে বানানো পায়েসটা ক্যাবিনেট থেকে বের করে। বাসায় কেউ তেমন একটা রান্নাঘরে ঢুকে না, তাই এক বাটি পায়েস বানাতে তেমন একটা সতর্কতার প্রয়োজন হয়নি। মায়া পায়েসের বাটিটা হাতে নিয়ে আরিয়ান ভাইয়ের রুমের সামনে দাঁড়ায়। ভাইয়া আসবো? আরিয়ান তার বিছানায় খালি গায়ে শুয়েছিল। হঠাৎ মায়ের কণ্ঠ শুনে হকচকিয়ে ওঠে। মায়া, তুই এ সময়? আসবো, একটু দরকার ছিল। একটু দাঁড়া। আরিয়ান তড়িঘড়ি করে একটা শার্ট খুঁজে গায়ে দেয়। আয়, ভেতরে আয়। মায়া অনুমতি পেয়ে আরিয়ানের ঘরে ঢোকে। হাতে বই আনা বাটিটা টেবিলের উপর রাখে। পায়েস? এখন? তোমার জন্য বানিয়েছিলাম, তুমি খেতে পছন্দ করো। তাই বলে দুপুরে? আরে মাত্রই তো ভাত খেলাম। এখন না দিলে তো আর আজকে দেয়া হতো না। তুমি খাবে না? কেন খাবো না? আমার মায়ু আমার জন্য বানিয়েছে, আর আমি খাবো না? সরি ভাইয়া, কালকে তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, প্লিজ মাফ করে দাও। বুঝলাম, তার জন্যই ঘুষ দেওয়া হয়েছে। আমি আমার মায়ের ওপরে রাগ করতে পারি নাকি? আমি জানি কালকে তোর মন খারাপ ছিল, বিশ্বাস কর একটুও রাগ করিনি। ধন্যবাদ ভাইয়া। এখন পায়েসটা খেয়ে বলো কেমন হয়েছে। যা ঘ্রাণ বেরিয়েছে না, না খেয়েই বলতে পারি অনেক মজা হয়েছে। না খেয়ে বলো। আরিয়ান 1 চামচ পায়েস মুখে দেয়। উফ মায়ু, তোর তো মাস্টার চিফ হওয়া উচিত। তোমার ভালো লেগেছে? লাগবে না, লাগবে না, জাস্ট অসাধারণ। থ্যাঙ্কস ভাইয়া, আমার জন্য আরেকটা ফার্ম আনার জন্য। হরম? হ্যাঁ, ভার্সিটি ভর্তি ফার্ম।
আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। মায়া আর দাঁড়ে না, কখন কে উঠে যায় তার ঠিক নেই। এই সময় মায়াকে আরিয়ানের রুমে দেখলে বাড়িতে তুলকালাম কাণ্ড বাঁধবে। অভ্র দেখা যায় আমার কাজটা আরো সহজ করে দিল। শত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও এই ঘটনাগুলো যে একজনের চোখে পড়ে যায় সেটা মায়ের অজানা। রীতিমতো তার শরীরের রক্ত টকবক করে ফুটছে রাগে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে সে। মায়ের উপর আচমকা চড়াও হয়ে তাকে দেওয়ালে চেপে ধরে। মায়ের নিজেকে চানোর শত চেষ্টা করলেও পুরুষালী শক্তির কাছে হার মানতে হয় তার। আদ্র ভাইয়া কি করছেন? ছাড়ুন আমাকে। আমি একমাত্র যে তোকে মারবে, যে তোকে আদর করবে, ভালোবাসবে, সেটাও আমি, অভ্র চৌধুরী। এত কিসের তোর চাহিদা যা আমিটা মেটাতে পারবো না? আরিয়ান ভাইয়া পারবে। দুপুরে লুকিয়ে লুকিয়ে আরিয়ান ভাইয়ের রুমে গিয়ে কিসের রাজ্য উদ্ধার করিস আমি বুঝি না ভেবেছিস? মা বাবার সাথে সাথে সতীত্বও কি হারিয়েছিস? অভ্রের মুখে নিজের সম্বন্ধে এই ধরনের নিকৃষ্ট কথা শুনতে হবে তা ইহকালও ভাবেনি মায়া। এই মানুষটাকে সে ভালোবেসেছিল, এই মানুষটাকে সে সম্মানের শীর্ষ চূড়ায় বসিয়েছিল। ভাবত মায়ের গা গুলিয়ে উঠছে। অভ্রের প্রতিটা স্পর্শ মায়ের কাছে অসহ্য হয়ে উঠেছে। মায়ের নিজের গায়ের সর্বশক্তি দিয়ে অভ্রকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। অভ্র প্রথমে পিছনে সরে গেল, পরে নিজেকে সামলে নেয়। এবার মায়ের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় অভ্র। মায়ের হাত পিছনের থেকে মুচড়ে ধরে। ব্যথায় চোখ দিয়ে পানি বয়ে পড়ল, মুখ দিয়ে একটাও আওয়াজ করে না মায়া। অভ্র ভেবেছিল মায়া আর্তনাদ করবে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মায়াকে ঠিক বিপরীত কাজটা করতে দেখে অভ্র আরও রেগে যায়। এবার আরেক হাতে চুলের মুঠি ধরে, এত শক্ত করে চেপে ধরে মায়ের মনে হচ্ছিল যেন তার ঘাড়টা ভেঙে যাবে। এখন আমার স্পর্শ তোর কাছে খারাপ লাগে, তাহলে কার স্পর্শ তোর কাছে সুখের লাগে? ওই আরিয়ানের? মায়া ক্রমাগতই নেতিয়ে পড়ছিল। সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনির পর এমন পৈশাচিক অত্যাচার সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। মায়ের অবস্থা বেহাল দেখে অভ্র নিজের মধ্যে ফিরে আসে। এটা সে কী করছিল? নিজের ভালোবাসাকে, নিজের প্রাণ ভোমরাকে কে এভাবে কষ্ট দিচ্ছিল? নিজের ওপর নিজেরই রাগ উঠছে অভ্রের। মন চাচ্ছে যেই দুহাত দিয়ে মায়াকে ব্যথা দিয়েছে সেই দুহাত ভেঙে গুড়িয়ে দেয়। আপনি একটা অমানুষ। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আপনাকে ভালোবাসা, আপনাকে বিশ্বাস করা। আপনার মুখে না আরিয়ান ভাইয়ার নাম মানায় না। উনি আপনার মতো পশু না, নিচু মনের মানুষ না। আপনার স্পর্শকে, আপনার ছায়াও মারাতে আমার ঘৃণা হয়। মায়া এক দৌড়ে নিজের রুমে চলে যায়। অভ্র হতবিহ্বলের মতো চেয়ে দেখে সেটা। একটু আগে রাগে বশবর্তী হয়ে সে বোকার মতো কাজ করেছিল, সেটা নিয়ে আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি সত্যি অমানুষ। এই দুই হাত দিয়ে মায়াকে কষ্ট দিয়েছি, তাই না? এই দুই হাত কেউ এই শাস্তি পেতে হবে। অভ্রের করা অত্যাচারগুলোর কথা মনে পড়তেই মায়া ভয়ে কুকড়ে উঠছে। আজ রাতে নিচেও নামেনি, তাই খাওয়া হয়ে ওঠেনি। মায়া যে খায়নি এটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। তাদের রান্না বান্না তো মায়া করে দিয়েছে, তাতেই তারা সন্তুষ্ট। রাতে মায়ার খিদে পায়, কিন্তু এত রাতে নেমে রান্নাঘর থেকে খাবার খাওয়ার সাহস হয়ে ওঠে না। শত হলো এটা তো তার বাড়ি নয়, পরের বাড়ির আশ্রিতা হয়ে এতটা দুঃসাহস করার সাহস মায়া নেই। কিন্তু পেট যে বাধা মানছে না। কিছু না ভেবে পেয়ে মায়া বাধ্য হয়ে নিচে নামে। উকি মেরে দেখে নিচে কেউ আছে কিনা। ড্রয়িং রুম পুরো অন্ধকার, তার মানে কেউ নেই। মায়া চুপি চুপি রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে একটা বাতি সবসময় জ্বালানো থাকে, তাই রান্নাঘরে পৌঁছাতে পারলে খবর পেতে কষ্ট হবে না। খাবার পেতে কষ্ট হবে না। মায়া যেই না ফ্রিজ থেকে মিষ্টির প্যাকেটটা বের করতে যাবে, অমনি কেউ যেন তার পিছন থেকে কথাটা বলে ওঠে। রাতে না খেলে খিদে তো পাবেই, তা সময় মতো না খেয়ে মাঝরাতে চোরের মতো খাবার খাওয়াটা কেমন অভ্যাস? মায়ের তড়িঘড়ি করে পিছনে তাকাতেই দেখে অভ্র বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু অভ্রের দুহাত
ব্যান্ডেজ করা, যা মায়ের কাছে অস্বাভাবিক লাগে। চোরের মতো খাবার চুরি করছিস রান্নাঘর থেকে, তাও আবার মাঝরাতে। মা দেখলে কি হবে জানিস নিশ্চয়ই। মায়া তার হাতে থাকা মিষ্টির প্যাকেটটা আবার ফ্রিজে রেখে কোনো কথা না বলে চলে যায়। রাতে যে তার খাওয়ার অধিকার নেই সেটা তো সে ভালোভাবেই বুঝতে পারে, অথচ পুরো সংসারের সকলের 3 বেলার খাবার মায়াই হাত পুড়িয়ে রান্না করে। মায়া সুস্থ থাকুক বা অসুস্থ। মায়া অভ্রকে পাশ কাটিয়ে যাওয়ার সময় অভ্র মায়ের হাতটা আলতো করে ধরে ফেলে। স্বাভাবিক অবস্থায় থাকলে হয়তো শক্ত করেই ধরতো। আর মারতে ইচ্ছে করছে? তাহলে এখন মারবেন না প্লিজ। আমার অনেক ক্ষুধা লেগেছে, খালি পেটে আপনার মার সহ্য করতে পারবো না। আর আপনার হাতের অবস্থাও ভালো না। ঠিক হোক, পরে মনের জ্বালা মিটিয়ে মারবেন। তোর ব্যথা লেগেছিল তখন? অভ্রের প্রশ্নে মায়া খানিকটা অবাক হয়। কি বললেন? বললাম তোর কি তখন অনেক ব্যথা লেগেছিল? সরি, আমার অনেক রাগ হয়েছিল। রাগ? আপনার রাগ কেন হবে? আমার জানা মতে তো আমি কোনো ভুল করিনি, অন্যায়ও করিনি, আপনার সামনে যাইনি। তাহলে কি আমার দোষ? পৃথিবীতে আমাদের অজানা অনেক কিছুই ঘটে, যেটা সম্পর্কে আমাদের ধারণা একেবারেই শূন্য থেকে। ধরে নে এটা সেরকমই। মা বাবা মারা যাওয়ার সাথে সাথে যে সন্তান সস্তা হয়ে যায় জানতাম না। আমি কি আসলেই এত সস্তা? আপনার রাগ উঠেছে তাই বলে আমার গায়ে হাত তুলবেন? মায়া মুখটা সাইড করে চোখের পানি মুছে। একমাত্র অভ্রই জানে তার বুকে কি ঝড় হচ্ছে। সত্যিকারের ভালোবাসায় প্রিয় মানুষটার চোখের পানি সহ্য করা অনেক কষ্টের। অভ্রের মন চাই নিজের হাতে মায়ের চোখের পানি মুছে দিতে, কিন্তু তার মনের কোণে এক অভিমান অভ্রকে বাধা দেয়। মায়া, ছাদে যাবি? কেন? ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে? প্লিজ এটা করো না। আমি মা বাবার কাছে যেতে চাই। প্লিজ এটা করো, আমি মা বাবার কাছে যেতে চাই। আমার ভালো লাগে না এই জীবনটা। মরে আমি মুক্তি চাই। মায়ের মুখে মারা যাওয়ার কথাটা শুনে অভ্র নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। মায়ের বাম গালে সজোরে থাপ্পড় মারে, যাতে করে মায়া নিচে পড়ে যায়। মায়া গালে হাত দিয়ে কাঁদতে থাকে। অভ্র হাঁটু গেড়ে মায়ার সামনে বসে। মায়ের হাতটা গাল থেকে সরিয়ে অভ্র 2 হাত দিয়ে মায়ের মুখটা চেপে ধরে। এত সহজ মারা যাওয়া, এত সহজ মুক্তি পাওয়া? যা করেছিস তার ফল ভোগ না করেই পার পেয়ে যাবি আমার কাছ থেকে। তোর মুখে যেন কখনো মৃত্যু শব্দটা না শুনি। উঠে দাঁড়া আর ছাদে চল। আমি যাব না। আমি কি তোকে জিজ্ঞাসা করেছি তুই যাবি কি না? উঠে বলেছি উঠবি, না হলে ঠ্যাং ভেঙে রেখে দিব। চুপচাপ আমার সাথে আয়। মনে আছে মায়া, ছোটবেলায় আমরা ছাদে উঠে তারা গুনতাম। আকাশের সবচেয়ে বড় তারাটা ছিলাম আমি, আর তার পাশের সবচেয়ে জলজলে তারাটা ছিলিস তুই। অভ্র অমায়িক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে আছে। অভ্রের দৃষ্টি আজ অজানা পর্যন্ত বিস্তৃত। ছোটবেলার স্মৃতিগুলো বর্তমানের হাজার গুণ অভিমানকে দূরে সরিয়ে দিয়েছে। তাই হয়তো অভ্রের আজ মায়াকে নিজের করে পেতে ইচ্ছে করছে। অভ্রের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে মায়া। অভ্রের আবেগপ্রবণ কথাগুলো অনুভূতিহীন চেহারা নিয়ে শুনে যাচ্ছে সে। এত মার খাওয়ার পর মায়ের প্রদানকারীর সাথে আর যাই হোক রোমান্টিকতা তৈরি হয় না। কিছু বল, আমি তো শুধু বকবক করে যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, তোমার ঘুমের দরকার নাও হতে পারে, আমার আছে। মায়া পিছনে ঘুরে চলে যেতে থাকে, কিন্তু হাঁটার সময় কোনো কিছু যেন তার হাত ধরে টান দেয়। এতে মায়া অভ্রর বুকের সাথে ধাক্কা খায়, কিন্তু মাথা তুলে সোজা হয়ে দাঁড়ানোর আগে অভ্র জাপটে ধরে। প্রায় 6 মাস এই শান্তি অনুভব করি না। কেন বারবার আমাকে তোর স্পর্শ থেকে বঞ্চিত করিস? আপনি নিজের কর্মের কারণেই বঞ্চিত হন। এখানে আমি কোনো মাধ্যম না। কেন আমাকে ধোঁকা দিলি? মায়া অবাক হয়ে অভ্রর মুখের দিকে তাকায়। অভ্রর অশ্রুসিক্ত চোখ যুগল জানান দেয় তার ভিতরে চাপানো ঝড়ের কথা, যা বাইরে থেকে সকলের অদেখা। ধোঁকা? আমি আপনাকে ধোঁকা দিয়েছি? আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাখ্যান করেছেন।
যখন আমার আপনাকে সবচেয়ে বেশি দরকার ছিল ঠিক তখনই আমাকে ছেড়ে চলে গেছেন। এখন বলছেন আমি আপনার সাথে প্রতারণা করেছি। আমার সন্তানকে মেরে ফেলেছিস কেন? সন্তান? আপনার সন্তান মানে? নাটক কম কর মায়া। আমাদের সন্তান, তোর গর্ভে আমার সন্তান ছিল। তোর কি এতটুকু বিশ্বাস আমার উপর ছিল না যে আমি তোকে আর আমাদের সন্তানকে স্বীকৃতি দিব? কেন নিজেকে নির্দোষ প্রমাণিত করতে গিয়ে আমাদের ভালোবাসার প্রতীককে মেরে ফেললি? অভ্র ভাইয়া, আপনি কি পাগল হয়ে গেছেন? কি সব আজে বাজে কথা বলছেন? আমাদের এমন কোনো সম্পর্ক ছিল না, বুঝেছেন? কিভাবে আমি আপনার সন্তানকে গর্ভে ধারণ করব? হ্যাঁ, আমাদের মধ্যে কোনো ধরনের শারীরিক সম্পর্ক ছিল না, তবে ওই রাতে তো আমাদের মধ্যে কিছু হয়েছিল। কেন এখন সাধু সাজার ব্যর্থ চেষ্টা করছিস? আমি যদি অপরাধে দোষী হই তাহলে তুইও একই অপরাধে দোষী। মায়া নিজেকে অভ্রর বাঁধন থেকে মুক্ত করে। আমি সজ্ঞানে কিংবা অজ্ঞানে কখনোই কারোর সাথে এসব পাপে লিপ্ত হইনি। আমার ওপর এসব আজে বাজে অভিযোগ আনা বন্ধ করুন। আমার চরিত্রের ওপর আঙুল তোলা বন্ধ করুন। আমি চরিত্রহীনা নই। মায়া, আমি কি একবারও তোকে চরিত্রহীন বলেছি? তুই কিভাবে অস্বীকার করছিস সেই রাতে আমাদের মাঝে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আর আমাদের সন্তানকে? আপনার মাথা খারাপ হচ্ছে। কিসের সন্তান? কার সন্তান? আমার থেকে দূরে থাকবেন, কখনো আমার সামনে আসবেন না। আপনার এই জঘন্য মন আর চেহারা আমি দেখতে চাই না। মায়া কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে নিচে চলে যায়। এদিকে অভ্র দোটানায় পড়ে। মায়ের কিছু মনে নেই। এটা কেমন কথা? মায়ের চোখ দেখে মনে হচ্ছিল না যে সে মিথ্যা বলছে। তার বলা প্রতিটা কথাও সেটার পরিচয় দেয়। তাহলে কি অভ্রর ভুল দেখছে? তাহলে কি অভ্র ভুল দেখেছে, ভুল জেনেছে? কিছুই হিসাব মেলাতে পারছে না অভ্র। কোনটা মিথ্যা কোনটা সত্য সব কিছুই যেন ধোঁয়াশা। এই ধোঁয়াশা কাটাতে গিয়ে যেন মায়াকে কষ্ট না দিয়ে ফেলি। সেদিন কি হয়েছিল আমাকে জানতেই হবে। ভার্সিটির প্রথম দিনেই শরীর দেখিয়ে ছেলেদের হাত করতে চাচ্ছিস? তাহলে ভার্সিটিতে না গিয়ে নাইট ক্লাবে যা, অনেক টাকা কামাতে পারবি। শখ করে মায়ের একটা প্রিয় শাড়ি পরাই অভ্রর মুখ থেকে এমন বাজে মন্তব্য শুনতে হবে সেটা মায়া আন্দাজ করতে না পারলেও অবাক হয়নি। কারণ এর আগেও অভ্রর মুখ থেকে হাজারো অরুচিকর মন্তব্য শুনতে শুনতে অভ্যস্ত মায়া। তাই এবার আর গায়ে লাগায়নি। শান্তমতো খাবার খেয়ে নেয়, কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না। তুই কি মানুষ হবেই না অব্র? মেয়েদের সাথে কেমন ব্যবহার করতে হয় এখনো শিখিসনি? আরে মায়া তোর বোন, বোনকে ভালোবাসতে শিখ। আমাকে না শিখিয়ে নিজের দিকে নজর দাও আরিয়ান ভাই। ভোর দুপুরে একটা মেয়েকে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে নেওয়াটা কোনখানের ভদ্রতা? তখন তোমার মনে থাকে না যে মায়া তোমারও বোন? অভ্র, ভুলে যাচ্ছিস আমি তোর বড় ভাই। আমাকে সম্মান দিয়ে কথা বল। সম্মান পাওয়ার জায়গায় না থাকলে তো আমার কিছু করার নেই। অভ্র, আরিয়ান ভাইয়া ছাড়ো, ওনাকে ওনার মতো ভাবতে দাও। যার যেমন মন মানসিকতা সে সেই রকমই চিন্তা করে। আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। মায়া আরিয়ানের হাত ধরে যা অভ্রের চোখ এড়ায় না। রাগে অভ্রর চোখ মুখ রক্তিম হয়ে উঠেছে। এমনিতে মায়া শাড়ি পরে ভার্সিটিতে যাবে, অন্যদিকে আবার আরিয়ানের হাত ধরেছে। ব্যাপারটা অভ্রর কাছে অসহ্য হয়ে উঠেছে। মায়ের হাতটা ধরে একটানে আরিয়ানের বাঁধন থেকে মুক্ত করে নিজের কাছে নিয়ে আসে অভ্র। এতে মায়া কিছুটা হাতে ব্যথা পায়, কিন্তু অভ্র সেই দিকে না তাকিয়ে সোজা মায়ার চোখের দিকে তাকায়। যা, শাড়িটা পাল্টে সালোয়ার কামিজ পরে আয়। কি হলো, কানে কথা যাচ্ছে না? যেতে বলেছি তোকে। আমি আপনার কথা মতো চলবো না। আমি আপনার কোনো গোলাম না। ও, তাহলে সহজ ভাষায় কাজ হবে না, কঠোর হতেই হবে। অভ্র মায়ের কাঁধের ব্যাগটা ফেলে দেয় সোফার উপর, তারপর একটানে শাড়ির আঁচলটা শরীর থেকে নামিয়ে ফেলে। অভ্রর এমন কাজে মায়া বিস্ময়ের চোখে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। তারপর হাত দিয়ে শরীর ঢাকার জন্য উদ্যত হলে অভ্র মায়ের হাত ধরে ফেলে। এখন শরীর ঢাকছিস কেন? অন্য ছেলেদের দেখাতে পারলে আমাকেও দেখা।
আমি কি দোষ করেছি? আরিয়ান লজ্জায় ওই রুম ত্যাগ করে। অবশ্য মায়ের অর্ধনগ্ন শরীর যাতে আরিয়ানের চোখে না পড়ে ঠিক সেভাবে দাঁড়িয়েছিল অভ্র। অভ্রের সুঠাম দেহের কারণে মায়া আড়ালে পড়ে যায়। আপনাকে অমানুষ বললেও কম বলা হবে। আমার গায়ে হাত দিতে লজ্জা লাগলো না আপনার? কেন লজ্জা লাগবে? এর আগেও আমি তোমাকে এই অবস্থায় দেখেছি। এটা তো নতুন না। আপনাকে কিছু বলাও পাপ। আরিয়ান ভাইয়া এখানে ছিল, উনি কি মনে করবেন? আমি আমার জিনিসের যত্ন নিতে পারি জান। তুমি যেন তার চোখে না পড়ো সেই বিষয়ে আমি তোমার চেয়েও সচেতন। যাই হোক, দিনে দিনে আরও সুন্দরী হয়ে যাচ্ছিস। এরকম হলে নিজেকে নিয়ন্ত্রণ করা আমার জন্য কঠিন হবে। মায়া আর কিছু বলে না। মেঝেতে পড়ে থাকা শাড়িটা গায়ে দিয়ে ঠিকঠাক হয় সে। ব্যাগটা কাঁধে দিয়ে বাসা থেকে বের হতে নিলে অভ্রের কথাই দাঁড়িয়ে যায়। আমি তোকে নিয়ে যাব। তোকে চোখে চোখে রাখতে হবে যেন ছেলেদের সাথে মেলামেশা না করতে পারিস। অভ্র চৌধুরী বারবার আমার আর মায়ের মাঝে আসছে, ওকে আটকাতে হবে, তা না হলে মায়া কখনোই আমার হবে না। তোকে কি গাড়ি থেকে নামতে বলেছি? নামছিস কেন? ছেলেদের শরীর দেখানোর জন্য ধৈর্য থাকছে না, তাই না? অভ্র, এটা মায়ের শাড়ি। ভার্সিটির প্রথম দিন তাই পরেছি। আমাকে অপমান না করলে আপনার পেটের ভাত হজম হয় না? অভ্র কোনো কথা বলে না। পিছনের সিট থেকে একটা চাদর নিয়ে মায়ের শরীরে জড়িয়ে দেয়। আমি চাই না আমার জিনিসের উপর কারো কুনজর পড়ুক। এটা ভালোবাসা মনে করলে ভালোবাসা, অপমান মনে করলে অপমান। যা মন চাই ভাবতে পারিস। এখন নাম আমার গাড়ি থেকে। মায়া গাড়ি থেকে নেমে যায়। শোন, আমি তোকে নিতে আসব। যদি দেখি মাতব্বরি করে নিজে নিজে বাসায় চলে গেছিস তাহলে বাসায় আজকে কেয়ামত হবে। বাবা, তোমার মনে হয় না মায়ার বিয়ের বয়স হয়ে গেছে? হঠাৎ এই কথা কেন আরিয়ান? দরকার আছে তাই বললাম বাবা। তার দরকারটা কি সেটা তো জানতে চাচ্ছি। মেয়েটা মাত্র ভার্সিটিতে উঠেছে, আর কয়েক বছর যাক, তারপর দেখা যাবে। মেয়ে তো আমাদের সুন্দরী, ছেলে পেতে অসুবিধা হবে না। সেটা ঠিক, কিন্তু বাবা আমার মনে হয় অভ্রের মায়ের ওপর কুনজর আছে। তুই কি বলছিস সেটা জানিস? অভ্র তো নিজের ভাই, তার সম্পর্কে এত বড় কথাটা বলতে পারলি? ভাই তো কি হয়েছে, অপরাধ করলেও কি বলা যাবে না? কিন্তু মায়া মাকে ছাড়া থাকতে আমার যে অনেক কষ্ট হবে। আমার বোনটা মায়াকে আমার কাছে আমানত হিসেবে রেখে গেছে। বাবা, আমি মায়াকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়ের পর ওকে নিয়ে অন্য কোথাও চলে যাব। এতে তোমার মায়াকে নিয়ে চিন্তা করতে হবে না, আর অভ্রের থেকে মায়াও দূরে থাকবে। আরিয়ান, আমাকে কিছুটা সময় দে, আমি ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিব। ভার্সিটিতে নতুন হওয়ার ক্লাসরুম খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে মায়াকে। এভাবে কখনোই ক্লাস খুঁজে পাবো না, কাউকে জিজ্ঞাসা করতে হবে। কিছু দূর যাওয়ার পর মায়া দেখল বিল্ডিংয়ের দেওয়ালে হেলান দিয়ে একজন সুঠামদেহী পুরুষ ফোনে কথা বলছে। মায়া ভাবল তাকে একবার জিজ্ঞেস করে দেখি, যদি বলতে পারে। এই যে মিস্টার, শুনছেন? কাইন্ডলি বলবেন ফার্স্ট ইয়ার ক্লাসটা কোথায়? হঠাৎ এক মিষ্টি মেয়েলি কণ্ঠস্বর শুনে পিছনে ফিরে রোদ শাড়ি পরা এক অপরূপ নারীকে দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। চোখের সানগ্লাসটা নামিয়ে ফেলে এই অপরূপ রূপখানি ভালো করে দেখার জন্য। আপনি কিছু বলছেন না কেন? আপনি জানেন না কি জানতে চান বলুন? ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোথায়? ওহ, বাম দিকের দ্বিতীয় রুমটা। ওহ, থ্যাঙ্কস। মায়া চলে যায়। রোদ দেওয়ালে হেলান দিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। এক অসময়ে এলে তুমি রমণী, মনটা চুরি করে নিয়ে গেলে। কিন্তু তোমাকে তো আমি যেতে দেব না, সারা জীবন রেখে দেব ওই বক্ষপিঞ্জরের মাঝে। কলেজে সবার সামনে দিয়ে মায়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে অভ্র। অভ্র চোখে মুখে রাগে রক্তিম হয়ে উঠেছে। মায়া লজ্জায় মাথা নিচু করে অভ্রর সাথে সাথে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অভ্রকে এতটা রাখতে কখনো দেখেনি মায়া। আজকে যে তার কপালে দুঃখ আছে তা ভালো করেই আন্দাজ করতে পারছে সে। একসময় তারা গাড়ির কাছে এলে অভ্র এক হাত দিয়ে মায়ের হাতটা খামচে ধরে অন্য হাত দিয়ে গাড়ির দরজাটা খোলে। শরীরের সর্বশক্তি দিয়ে মায়াকে গাড়ির ভিতর ছুঁড়ে ফেলে দেয়। মায়া ভয়ে কুঁকড়ে যায়। অভ্র অন্য পাশ দিয়ে ড্রাইভার সিটে বসে।
অভ্রের দিকে তাকাতেও মায়ার বুক কেঁপে উঠছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে অভ্রর নীরবতা, যা চারপাশের পরিবেশে এক ভীতিকর আবহাওয়ার সৃষ্টি করেছে। মায়ের হৃদস্পন্দন ক্ষণে ক্ষণে এতটাই বেড়ে যাচ্ছে যেন কিছুক্ষণের মধ্যে হাতটাই হয়তো বুক ভেদ করে বের হয়ে আসবে। মায়া গাড়ির মিররের দিকে তাকিয়ে অভ্রের মুখ দেখার চেষ্টা করে। অভ্র সাংঘাতিকভাবে সামনের দিকে তাকিয়ে আছে আর দীর্ঘশ্বাস ফেলছে। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকাতেই মায়া নিজের গালে 5 আঙ্গুলের ছাপ দেখতে পায়। কিছুক্ষণ আগে সবার সামনে অভ্র মায়ের গালে সজোরে এক থাপ্পড় মারে। আশঙ্কিক এই ঘটনায় মায়াসহ উপস্থিত সকলেই বোকা বনে যায়। তারপর 1 সেকেন্ডও দেরি না করে অভ্র মায়াকে নিয়ে আসে। এভাবে কিছু মুহূর্ত কেটে যাওয়ার পর অভ্র মায়ের দিকে তাকায়। অভ্রর রক্তিম চোখে চোখ পড়তেই মায়া নিজেকে সরিয়ে নেয়। অভ্র ক্ষিপ্ত গতিতে মায়াকে নিজের দিকে ফেরায়। এদিকে মায়া তো ভয়ে চোখ বুজে আছে। কোনো শব্দ বা স্পর্শ না পেয়ে মায়া বুঝতে পারে অভ্র আসলে কি করতে চায়। হঠাৎ নিজের ঠোঁটের উপর অন্য কারো ঠোঁটের স্পর্শ পেতেই মায়ের শরীরে এক অজানা শিহরণ বয়ে যায়। কিছুক্ষণ পর অভ্র মায়াকে ছেড়ে দেয়। মায়া যখন শ্বাস নিতে ব্যস্ত তখন অভ্র আবার মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে এবার ভালোবাসার চেয়ে নিষ্ঠুরতা বেশি পরিলক্ষিত হয়। ভাইয়া আমাকে ছাড়ো, ব্যথা পাচ্ছি। এতটুকুতেই ব্যথা পাচ্ছিস? তাহলে আমার পরবর্তী শাস্তি কিভাবে সামলাবি? পরবর্তী শাস্তি? শাস্তির কথা শুনতে মায়ের গলা শুকিয়ে যায়। তার চোখে মুখে একটা ভয় দেখে অভ্র একটা শয়তানি হাসি দিয়ে গাড়ি চালাতে শুরু করে। সারা রাস্তা অভ্র বা মায়া কেউ কোনো কথা বলেনি। মায়া তো ভিতর ভয় কুকড়ে যাচ্ছে। কয়েকবার আর চোখে অভ্রের দিকে তাকায় সে। অভ্র আবেগহীনভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। আজ আবহাওয়াটাও যেন কেমন গুমোট হয়ে আছে। সব কিছু মিলিয়ে মায়ের মনটা খালি কু গাইছে। গাড়ি একটা বাংলোর সামনে থামে। অভ্র সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামে, কিন্তু মায়া নামে না। তোকে কি আমন্ত্রণ পত্র দিয়ে নামতে বলতে হবে? আমাকে কোথায় নিয়ে এলে তুমি? এটা আমার একটা বাংলো। কিন্তু আমাকে কেন এখানে নিয়ে এলে? এত তাড়াতাড়ি শাস্তির কথা ভুলে গেলি? না, আমি যাব না। অভ্র আর কথা পারে না। গাড়ি দরজা খুলে মায়াকে কোলে করে ভিতরে নিয়ে যায়। হাতের বইগুলো সজোরে টেবিলের উপর আশ্রে মারে রোদ। তারপর গ্লাসে থাকা পানি এক ঢোকে খেয়ে ফেলে। কিছুতেই তার রাগ কমছে না। আমার সামনে দিয়ে আমার জিনিসকে উঠিয়ে নিয়ে গেলি তুই অভ্র। আমার জিনিসে হাত দেওয়ার ফল তোকে ভোগ করতেই হবে অভ্র। এই রোদ আহসান কখনোই নিজের জিনিস কারোর সাথে শেয়ার করে না। মায়া শুধুই আমার। তুই এখন থেকে এখানে একলা আমার সাথে থাকবি, শুধু আমি আর তুই। শেষের কথাটা বলার সময় অভ্র মায়ের কানের খুব কাছে চলে যায়। কথা শেষে অভ্র মায়ের কানে হালকা করে একটা চুমু খায়। তারপর নিজেকে মায়ের শরীর থেকে আলগা করে অদ্ভুত দৃষ্টিতে মায়ের চোখের দিকে তাকায়। মায়া বুঝতে পারে অভ্র তাকে নিজে করে নিতে চাচ্ছে। এতে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। মুখটা অন্যদিকে ঘুরিয়ে কিছুটা গম্ভীরভাবে কথা বলে। ভাইয়া আমরা অবিবাহিত, তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না। এভাবে অভ্রের দিক থেকে মুখ ঘুরিয়ে নেওয়ায় অভ্র প্রথমে বিরক্ত হয়। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত একটা উত্তর দেওয়ায় অভ্রের মেজাজটা আরও বিগড়ে যায়। সে জোর হাতে মায়ের চোয়ালটা ধরে নিজের দিকে ফেরায়। এর আগে কি আমরা কখনো কাছে আসিনি? এর আগে কি আমরা দুজন এক হইনি? অভ্রের মুখে এমন কথা শুনে মায়া যেন আকাশ থেকে পড়ে। না, কখনোই হয়নি। কেন বারবার আমাকে চরিত্রহীন বানানোর চেষ্টা করছেন? মায়া, এগুলো কি বলছিস? সত্যি তোর মনে নেই ওই রাতের কথা? কোন রাত? কিসের রাত? আমার জীবনে কোনো কলঙ্কিত রাত নেই যে রাতের কথা সবার সামনে বলতে আমার লজ্জা হবে কিংবা আমার মাথা কাটা যাবে। ও, তার মানে আমার স্পর্শ তোর কাছে কলঙ্কের সমতুল্য? তাহলে কার স্পর্শ তোর কাছে সুখের? আরিয়ান ভাইয়ের? বিয়ের আগে আপনি সকল ছেলের স্পর্শই আমার কাছে কলঙ্ক স্বরূপ। বারবার এসব কথা বলে আপনার মন মানসিকতার দৈন্যতার প্রমাণ দেবেন না। অভ্রকে তার রাগ বশবর্তী করে ফেলল। তার মনে হলো এসব অযথা রাগারাগির কোনো কারণ নেই।
এসব করে বরঞ্চ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে। তাই নিজেকে শান্ত করার জন্য অভ্র রুম থেকে বাইরে বের হয়ে আসে। মায়া অভ্রের যাওয়ার দিকে তাকায় না। অভ্র যাওয়ার পর রুমটা ভালো করে দেখতে থাকে। অভ্র বরাবরই নিজের জিনিস গুছিয়ে রাখে, এবারও তার ব্যতিক্রম হয়নি। পরিপাটি করে রাখা বেডরুম, সাথে দক্ষিণার দিক মুখ করে বড় বারান্দা। মায়া ধীর পায়ে সেই বারান্দার দিকে যায়। নিচে বাগানটাও পরিষ্কার পরিচ্ছন্ন। একটু খেয়াল করলে মায়া দেখতে পায় বাগানের অধিকাংশ জায়গায় গোলাপি গোলাপ গাছ লাগানো। আর এটা দেখে মায়া মুচকি হেসে দেয়। আপনার ভালোবাসার সুন্দর অংশটাই আমি চাই। ভালোবাসার ডার্ক সাইডটা আমাদের সম্পর্কে চির ধরাচ্ছে। আপনার ভালোবাসা আমি অনুভব করতে চাই, কিন্তু আপনার কর্মকাণ্ডই এর মাঝে বাধা হয়ে দাঁড়ায়। এতগুলো লোককে আমি প্রতি মাসে টাকা দিয়ে শুধু শুধু পুষছি, একটাও কাজের না তোমরা। একটা গাড়িকে ফলো করতে পারো না, কিভাবে তোমরা তোমাদের চোখের আড়ালে চলে যায় ওরা? রাবিশ। এক লাইনে দাঁড়িয়ে থাকা বডিগার্ডগুলো সব মাথা নিচু করে আছে। তাদের সামনে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রোদ। চোখে মুখে তার রাগের ছাপ যেন এক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। যেমন করেই হোক 24 ঘন্টার মধ্যে মায়াকে আমি আমার চোখের সামনে দেখতে চাই, আর তোমরা আমার রুম থেকে বের হও। সকলে যেন প্রাণ হাতে নিয়ে রুম থেকে চলে যায়। মায়া, তুই আমার এক নেশায় পরিণত হয়েছিস। তোমাকে আমার দরকার। এবার আমি আর অভ্রকে জিততে দেব না, কিছুতেই না। অভ্র, মায়া কোথায়? এত রাত হয়ে গেছে, বাসায় ফেরেনি কেন? অভ্র এর রুমের দরজায় দাঁড়িয়ে আছে আরিয়ান। অভ্র নিজের মতো জামা কাপড় গুছিয়ে ব্যাগে ভরছে। আরিয়ানের দিকে তার কোনো নজরই নেই, যেন আরিয়ানের কোনো অস্তিত্বই অভ্র দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ উত্তরের আশায় দাঁড়িয়ে থাকার পর উত্তর না পেয়ে তেতে ওঠে আরিয়ান। অভ্রর কাঁধ ধরে নিজের দিকে ফেরায়। তোকে একটা কথা জিজ্ঞেস করেছি, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিস না? নিজেকে খুব লায়েক মনে করিস? হ্যাঁ, মায়া কোথায়? আমি জানি তুই এটা খুব ভালোভাবেই জানিস। অভ্র এক ঝটকায় আরিয়ানের হাতটা সরিয়ে নেয়। ব্যাগে শেষ কাপড়টা ভরে চেন আটকে দিয়ে ব্যাগটা কাঁধে নেয়। অবশ্যই জানি মায়া আমার কাছে আছে। এমন এক জায়গায় লুকিয়ে রেখেছি যেখানে তুমি কি তোমার ছায়াও মায়াকে স্পর্শ করতে পারবে না। কি বলতে চাস অভ্র? ভুলে যাস না আমি তোর বড় ভাই। বড় ভাই কথাটা বলা যতটা সহজ, তার দায়িত্ব পালন করা তত কঠিন। তুমি এত জীবন সবার সামনে একটা ভালো মানুষের মুখোশ পরা ছিলে। আমিও তোমাকে ঠিকমতো চিনতে পারিনি, কিন্তু আজ আমার কাছে সব কিছু পরিষ্কার। তুমি খুব ভালো করে জানতে আমি আর মায়া একে অপরকে ভালোবাসি। এটা তুমি মেনে নিতে পারোনি, কারণ তুমিও মায়াকে পছন্দ করতে। তাই আমাদের আলাদা করতে তুমি একটা মিথ্যা নাটক সাজাও। মায়ার প্রেগন্যান্সি নিজে মিথ্যা ঘটনাকে সত্যি হিসেবে আমার সামনে উপস্থাপন করে, যাতে করে আমি মায়াকে ঘৃণা করি আর তুমি খুব সহজেই মায়াকে পেয়ে যাও। কিন্তু তুমি হয়তো জানো না, অভ্রের কাছ থেকে মায়াকে আলাদা করা অসম্ভব। তুমি কেন, পুরো পৃথিবীর মানুষ এটা পারবে না। এক নাগারে কথাগুলো বলে অভ্র রুম থেকে চলে যায়। আরিয়ানের রাগান্বিত মুখে ক্রমে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। তুই কি চাস বা না চাস সেটা আমি দেখতেও চাই না। এখন থেকে সেটাই ঘটবে যেটা আমি চাইবো। প্রয়োজন হলে তোকে পৃথিবী থেকেও সরিয়ে দেব। রাত প্রায় 11টা। এখনও বাসে ফেরেনি অভ্র। এদিকে ভয়ে মায়া যেন জমে যাচ্ছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, চারিদিকে কেবল গাছ আর বন জঙ্গল। এদিকে সন্ধ্যায় খানিক ঝড় বৃষ্টি হয়, ইলেকট্রিসিটিও চলে গেছে। মায়া অনেক খুঁজে একটা মোমবাতি পেয়েছে, তবে এখন সেটাও প্রায় শেষের দিকে। এই ছেলেটা আমাকে বিপদে ফেলা ছাড়া আর কিছুই করতে পারে না। এখনো কেন আসছে না? মায়ের ভিতরে এক ধরনের অস্বস্তি কাজ করছে। স্থির হয়ে বসতেও পারছে না। না, ওর সাথে আর ঝগড়া করব না, না হলে এভাবে নিজেকে শাস্তি পেতে হবে। হঠাৎ আশেপাশে সকল নিস্তব্ধতাকে চুরমার করে দিয়ে দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসে মায়ের কানে। অভ্র হয়তো ফিরে এসেছে এটা ভেবে এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। কিন্তু দরজার অপর প্রান্তের মানুষ তাকে দেখে রীতিমতো হকচকিয়ে যায়। এমনকি ভয়ে দুপা পিছিয়ে যায় মায়া। রোদ স্যার, আপনি?
সদর দরজা হাট করে খোলা, বাসায় কোনো লাইট জ্বলছে না। চারিদিক কেমন নিস্তব্ধ, যেন গত কয়েক বছরও এই বাড়িতে কেউ পা ফেলেনি। সব কিছু অভ্রর কাছে যেন ঘোলাটে লাগছে। মাইকি তাহলে অভ্রকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল? না, এটা তো সম্ভব না। মায়ের পক্ষে এখান থেকে পালানো তো দূরের কথা, বাড়ির বাইরে পা রাখাও অবিশ্বাস্য। অভ্র দোতলার রুমে যায়, কিন্তু মায়ের কোনো হদিস পায় না। মাথায় একরাশ চিন্তা আর মুখে হাজারো বিরক্তির ছাপ নিয়ে অভ্র বিছানায় বসে আছে। কি করবে সে? কোথায় খুঁজবে মায়াকে? হঠাৎ তার মনে পড়ল সিসিটিভি ক্যামেরার কথা। মায়াকে রেখে যাওয়ার সময় অন করে গিয়েছিল সে। দৌড়ে নিচে নেমে টিভিটা অন করে। রাত 10টার পর থেকে কোনো ভিডিও ক্যাপচার হয়নি। অভ্র বুঝতে পারে এটা কেউ ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে, কারণ ইলেকট্রিসিটি চলে গেলে সাথে সাথে জেনারেটর আসার কথা। কোনোভাবেই সিসিটিভি ক্যামেরা বন্ধ হবে না। এসব কি তাহলে আরিয়ান ভাইয়ের কাজ? না, এগুলো করতে তো সময় দরকার। তাহলে কে এসেছিল এখানে? কেই বা মায়াকে কিডন্যাপ করলো? অভ্র এর মাথায় আরও চিন্তা ভর করে। কিছুতেই সে হিসাব মিলাতে পারছে না। সুন্দরী বউ থাকলে এই সমস্যা। টুং শব্দে অভ্রের ঘোর ভাঙে। মোবাইলটা হাতে নিয়ে দেখে কোনো এক অপরিচিত নম্বর থেকে তাকে মেসেজ করা হয়েছে। এতক্ষণে হয়তো নিজের বাসায় গিয়ে প্রাণভ্রমরকে খুঁজছিস। শত খুঁজলেও পাবি না, কারণ তোর প্রাণভ্রমরা এখন আমার অস্তিত্বের সাথে মিশে গিয়েছে। আর আমার জিনিস আমি কারোর সাথে শেয়ার করি না, সেটা তো তুই ভালো করেই জানিস। যদি সাহস থাকে তবে তোর মায়াকে আমার কাছ থেকে নিয়ে যা। তোর সাথে অনেক পুরনো হিসাব মিলানোর বাকি আছে। মেসেজটা পড়ে অভ্র তার ক্লান্ত শরীরটা সোফার উপর ছেড়ে দেয়, যেন কিছুই হয়নি। হাতে থাকা মোবাইলটা অফ করে পাশে ফেলে দেয়। হাস্য উজ্জ্বলতা দেখা যায় তার মুখে। রোদ, তুই যে এমন একটা কাজ করবি সেটা জানতে আমার বাকি নেই। আগের মতোই বোকা আছিস এখনো? ভেবেছিস অভ্রের কাছ থেকে মায়াকে নিয়ে অনেক বাহাদুরের কাজ করেছিস? আরে বোকা ছেলে, তোকে খুঁজে বের করার জন্যই আমি কোনো সিকিউরিটি রাখিনি। তুই যেন অতি সহজেই মায়াকে কিডন্যাপ করতে পারিস। জ্ঞান ফিরতে নিজেকে অচেনা এক রুমে আবিষ্কার করে খানিকটা অবাক হয় মায়া। তবে অজ্ঞান হওয়ার আগের স্মৃতিগুলো মনে পড়তেই মায়া বুঝে যায় যে এটা রোদের বাড়ি। বিছানা থেকে উঠে সোজা রুমের দরজা খোলার জন্য পা বাড়ায় মায়া। মায়াকে সময় না দিয়ে অন্য পাশ থেকে দরজা খুলে ভিতরে ঢুকে রোদ। এতে ধাক্কা খেয়ে মায়া পড়ে যেতে নিলে রোদ মায়াকে ধরে ফেলে। এভাবে তাকিয়ে আছেন কেন? জীবনে মেয়ে দেখেননি? আমাকে ছাড়ুন। তোমার নামের সাথে তোমার চেহারার অনেক মিল আছে মায়া। তোমার মায়াবী চেহারা বারবার আমার হৃদস্পন্দনকে বাড়িয়ে দেয়, আমাকে অনুভূতির এমন এক জগতে নিয়ে যায় যেখানে আমি এর আগে কখনো যাইনি। মায়া নিজের সর্বশক্তি দিয়ে রোদকে ধাক্কা দেয়। অন্যের ভালোবাসার দিকে নজর দেয়া পাপ। একজন শিক্ষক হয়ে সেটাও জানেন না? নিজের ভালোবাসাকে আগলে রাখাকে নৈতিক দায়িত্ব মনে করি। এত পাপ পুণ্য বিচার করার প্রয়োজন মনে করি না। পাওয়া যায়, আমি পাবো। কথাটা বলেই রোদ মায়ার দিকে এগোতে থাকে। এভাবে এগিয়ে আসতে দেখে মায়া কিছুটা ভয়ে পিছিয়ে যেতে থাকে। একসময় মায়া দেওয়ালে ঠেকে যায়। রোদ দেওয়ালে দুহাত রেখে মায়াকে আটকে দেয়। প্রেয়সীর গালে ঠোঁট যুগল ছোঁয়ানোর মুহূর্তেই ঘরের লাইটটা অফ হয়ে যাওয়ায় বিরক্তি ফুটে ওঠে রোদের মুখে। এ সময় রোদ কিছুটা বেখেয়াল হয়। মায়া এক ধাক্কা দিয়ে রোদকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। মায়ের ধাক্কায় রোদ কিছুটা পিছিয়ে গেলেও নিজেকে সামলে নেয়, কিন্তু ততক্ষণে মায়া দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। চারিদিকে মায়াকে না খুঁজে পেয়ে রুম থেকে বের হয় রোদ। বাইরে এসে রোদ দেখতে পায় এই রুম ছাড়াও সবখানে ইলেকট্রিসিটি আছে। এই কাজ যে কেউ ইচ্ছে করেছে সেটা বুঝতে বাকি থাকে না রোদের। এদিকে অপরিচিত বাসায় লুকানোর জায়গা খুঁজে পেতে অনেক বেগ পেতে হচ্ছে মায়ার। বাড়ির প্রত্যেকটা রুম বিশালাকার হওয়ায় পাশাপাশি আলোর অভাব নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মায়া একটা ছোট্ট কুঠুরির মতো জায়গা খুঁজে পায়। নিজেকে লুকাতে অন্ধকারে মিলিয়ে যায় মায়া। চারিদিকে পুরনো জিনিস আর ধুলা। এমন এক অস্বস্তিকর পরিস্থিতিতে থাকতে মায়ের খুব কষ্ট হলেও সে
শ্বাস চেপে বসে থাকে। রোদ মায়াকে খুঁজতে খুঁজতে স্টোররুমের সামনে আসে। রোদ বুঝতে পারে মায়া এখানেই আছে, তার কারণ ঢোকার সময় মায়া দরজাটা আটকাতে ভুলে গেছে। মায়াপরি, আমি জানি তুমি এখানে আছো। তাড়াতাড়ি নিজে থেকে বের হও, আমি কিছুই বলবো না। কিন্তু আমি যদি খুঁজে বের করতে হয় তাহলে আজকে তোমার খবর আছে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, এর মধ্যে আমার সামনে চলে আসো। বাইরে রোদের কণ্ঠস্বর শোনার সাথে সাথেই মায়ের হাত পা জমে যায়। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টায় বারবার হেরে যাচ্ছে মায়া। চোখ দিয়ে কেবল পানি পড়ছে তার। কেন সে কিছু না ভেবে দরজা খুলতে গিয়েছিল? নিজের করা ভুলের এমন মাসুল দিতে হবে ভাবতে পারেনি। এদিকে 10 সেকেন্ড পর হয়ে যাওয়ার পরও মায়া বের হয় না। রোদের রাগ মাথায় চাড়া দিয়ে ওঠে। ভালো কথার আসলেই কোনো দাম নেই, তাই না? তুমি নিজেই যেচে ভয়ঙ্কর পথটা বেছে নিলে। কথাটা বলে রোদ স্টোররুমের দিকে পা বাড়ায়, কিন্তু ঠিক এক মুহূর্ত পর মাথার পিছনে সজোরে আঘাত অনুভব করে। কিছু বুঝে ওঠার আগেই সে জ্ঞান হারায়। পিছনে তাকিয়ে দেখতেও পারে না কেই কাজ করেছে। মাটিতে লুটিয়ে পড়ে সে। মায়া অনেকক্ষণ নিস্তব্ধতায় চুপ করে বসে থাকার পর ধীরে ধীরে উঠে রুম থেকে বের হয়। তার ভীষণ অবাক লাগে, হঠাৎ সব কিছু এমন নিশ্চুপ হয়ে গেল কেন? বাইরে এসে রোদকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে হকচকিয়ে ওঠে মায়া। তারপর চোখ যায় সামনে দণ্ডায়মান লোকটির দিকে। অভ্র ভাইয়া, তুমি? অভ্র মায়াকে নিজের বাহুডোরে আবদ্ধ করে ফেলে। মায়াও নিজের ক্লান্ত শরীরের ভার অভ্রর উপর ছেড়ে দেয়। অভ্র নিজের বুকে প্রাণপ্রিয়সীকে আবদ্ধ রাখতে পেরে অসীম শান্তি আরাম অনুভব করে। সময়টা যেন তাদের জন্য স্তব্ধ হয়ে যায়। দুজনে দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো শব্দ তখন বিরাজমান ছিল না। দীর্ঘ সময় এক অনিশ্চয়তার মাঝ থেকে মায়া অনেক ভীত হয়ে পড়ে। অভ্রকে যেন দ্বিতীয়বার হারাতে না হয়, সেজন্য শরীরের সর্বশক্তি দিয়ে অভ্রকে জাপটে ধরে। মুখে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে মায়ার। কেন আমাকে একলা ফেলে চলে গিয়েছিলে? কতটা ভয় পেয়েছিলাম জানেন? আর একটু দেরি হলেই অশ্রুসিক্ত হওয়ার কারণে বারবার মায়ের গলা বেজে যাচ্ছে। অভ্র কান পেতে প্রতিটা কথা প্রতিটা শব্দ অনুভব করছে, কিন্তু মায়ের এভাবে থেমে যাওয়া কান্নায় ভেঙে পড়ার শব্দ অভ্রকে বাস্তবে ফিরিয়ে আনে। অভ্র মায়াকে তার সামনাসামনি দাঁড় করিয়ে দুই হাতের মাঝে মায়ের মুখটাকে নেয়। দুই আঙ্গুল দিয়ে মায়ের চোখের পানি মুছে দেয়। তুই যে আমার প্রাণ ভোমরা রে মায়া, তোর কষ্ট হলে একই কষ্ট আমারও হয়। আমার অন্যায় হয়েছে তোকে এভাবে একলা রেখে যাওয়া, মাফ করে দে। মায়া প্রত্যুত্তরে কিছু না বলে আবার অভ্রকে জড়িয়ে ধরে, তবে এবার আরও শক্ত করে ধরে। মায়া, আমার বুকের পাঁজর ভেঙে ফেলবি নাকি? আস্তে ধর। না, আস্তে ধরলেই তুমি চলে যাবে। আমাকে এখান থেকে নিয়ে যাও। তোকে নিয়ে যাওয়ার জন্যই তো এসেছি। এই জানোয়ারের কাছে আমার ভালোবাসাকে রেখে যাব নাকি? অভ্র ঘৃণা ভরে অবচেতন রোদের দিকে তাকায়। মায়াকে সরিয়ে রোদকে মারতে উদ্যত হলে মায়া তাকে বাধা দেয়। প্লিজ প্লিজ চলো এখান থেকে। অভ্রের কথা না বাড়িয়ে মায়ের হাত ধরে ও বাড়ি থেকে বের হয়ে আসে। ছি অভ্র, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? তুই যে আমার ছেলে ভাবতেও আমার খারাপ লাগছে। বাবা, ছোটবেলা থেকেই দেখে এসেছি যে তুমি আমার সকল কাজকে খারাপ, অন্যায় বলে প্রতিপন্ন করো, আর ভাইয়াকে মাথায় তুলে রাখো। কেন বাবা, কেন? ভাইয়ার কোনো দোষ তোমার চোখে পড়ে না? আরিয়ানের নামে একটা বাজে কথা বললে টেনে তোর জিভ ছিঁড়ে নেব। আরিয়ান তোর মতো মায়ার দিকে কুনজর দেয়নি, ভালোবেসেছে, বিয়ে করতে চেয়েছে, আর তুই জোর করে মায়াকে অন্য একটা জায়গায় বন্দি করে রেখেছিস। বাবা, তুই সবটা না জেনেই আমাকে দোষারোপ করছো। আমার আর কিছু জানার দরকার নেই। আমি আরিয়ান আর মায়ার বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দিতে চাই। আশা করি তুমি এই বিয়েতে বাধা দেওয়ার ভুল করবে না। বাবা, এই মায়া কেবল অভ্রের। মায়াকে ছাড়া যেমন অভ্রের অস্তিত্ব নেই, তেমনি অভ্রকে ছাড়া মায়ার কোনো অস্তিত্ব নেই। বাড়ির সবার সামনে দাঁড়িয়ে আরিয়ানের চোখে চোখ রেখে স্পষ্ট গলায় কথাগুলো বলল মায়া, কিন্তু তাতে আরিয়ানের বিন্দুমাত্র হেলদোল নেই। পকেটে হাত গুজে মুখে ডোন্ট কেয়ার টাইপের একটা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। মায়া ভেবেছিল আরিয়ান হয়তো রেগে যাবে, কিন্তু এত হালকাভাবে মায়ের কথাগুলো নিবে
ভাবতে পারেনি সে। আবারও শরীরের সমস্ত রাগ একত্রিত করে আরিয়ানকে কিছু কঠিন কথা বলতে যাবে, ঠিক তখনই আরিয়ান বলে ওঠে, অভ্রের একদিনের ট্রেনিংয়ে ভালোই পরিবর্তন হয়েছে তোর, হ্যাঁ? বড় হয়েছিস, তোর মামার কথার ওপর কথা বলতে শিখে গেছিস। আজ কোথায় গেল তোর মামার প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা? বাতাসে মিলিয়ে গেল। একটা কড়া চাল দিল আরিয়ান। মায়া তার মামার দিকে তাকায়। তোফাজ্জল সাহেব অভ্রের বাবা, মাথা নিচু করে রেখেছে। মা বাবা মারা যাওয়ার পর থেকে তোফাজ্জল সাহেবই মায়ের যত্ন নিয়েছে। বলতে গেলে নিজের মেয়ের মতো মায়াকে মানুষ করেছে। তার কথার বিরুদ্ধে যাওয়ার কথা মায়া হয়তো কিছুদিন আগে হলো চিন্তা করতো না, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আজ যদি মায়া চুপ করে সব মেনে নেই, তাহলে অভ্রকে হারাতে হবে, যেটা মায়ের পক্ষে সহ্য করা অসম্ভব। মায়ার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা কোনোটাই কমেনি। সেগুলো আগে যেমন ছিল এখনো ঠিক একই আছে। কিন্তু তাও যদি তোমার মনে হয় আমি মামাকে অসম্মান করছি, তাহলে এটা তোমার ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছু নয়। মায়া পরের লাইন বলতে যাওয়ার মুহূর্তে সদর দরজা দিয়ে অভ্রর আগমন ঘটে। বাসার ড্রয়িং রুমে এভাবে সবার অস্তিত্ব দেখে কিছুটা অবাক হয় সে। তোমরা এখানে কি করছো? কয়েকদিন পর না বাড়িতে বিয়ে? কত কাজ জানো? এই তো আমি মাত্রই ক্যাটারারদের সাথে কথা বলে এলাম। বাড়ির সবচেয়ে বড় ছেলের বিয়ে বলে কথা, রাজকীয়ভাবে আয়োজন করতে হবে। তা না করে তোমরা এখন গোল টেবিল বৈঠক করতে বসেছো। অভ্রর কথায় মায়া যতটা না অবাক হয়, তার চেয়ে অবাক হয় আরিয়ান। চোখের সামনে অভ্রের এমন পরিবর্তন দেখে ঘাবড়ে যায় সে। আবার কি প্ল্যান করছে কে জানে, অভ্রকে বিশ্বাস নেই। তবে মনের কথাগুলো মনের মাঝেই রাখে আরিয়ান। মুখে মিথ্যা হাসি নিয়ে বলে, কি করে বিয়েটা হবে ভাই? দেখো না, কোনেই রাজি না বিয়েতে। কি বলো, মায়া রাজি নয় কেন? আরিয়ান ভাইয়ের মতো এত সুদর্শন যোগ্য ছেলে আমাকে দুইটা দেখাতো। তোর 7 জনমের ভাগ্য আরিয়ান ভাইকে স্বামী হিসেবে পাবি তুই। মায়া নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। এ কি সত্যি অভ্র, নাকি অভ্রের চেহারা ধারণ করে অন্য কেউ তার সামনে দাঁড়িয়ে আছে? কি রে, চুপ করে আছিস কেন? বল, কেন বিয়ে করবি না? মায়া আজ বড়ই নির্বাক। এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেটা জানতো না, আন্দাজ করতে পারেনি কখনো। অভ্র হঠাৎ এতটা পাল্টে যাবে মায়ের এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তাই কিছু না বলেই রুমে চলে আসে। ভাই, ও তুমি চিন্তা করো না, মায়া হয়তো লজ্জা পেয়েছে। তোমার সাথে ওরই বিয়ে হবে, সব দায়িত্ব আমার। তুই দায়িত্ব নিয়েই যদি আমাদের বিয়েটা দিস, তাহলে তো আমার এর কোনো চিন্তা থাকবে না। এতটাও নিশ্চিন্ত হয়ে মনে হয় ঠিক না ভাই, কাউকে এতটাও ভরসা করতে হয় না। আচ্ছা, তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন কাভার করে ফেলবে? যাও, কাজে লেগে পড়ো। এক এক করে সবাই চলে গেল, শুধু দাঁড়িয়ে আছে অভ্র আর আরিয়ান, দুজনে দুজনের মুখোমুখি হয়ে। এত মনোযোগ দিয়ে কি দেখছো ভাই? আমার রূপ কি বেড়ে গেছে নাকি? না, চোখের সামনে জলজান্ত মির্জাফরকে দেখার সুযোগটা মিস করি কিভাবে বল? তাই ভালোভাবেই দেখে নিচ্ছি। মির্জাফর? তা মন্দ বলনি, মির্জাফরই সই। তুই সবার চোখে ধুলো দিতে পারলেও আমার চোখে এত সহজে ধুলো দিতে পারবি না অভ্র। মনে রাখিস, আমি তোর বড় ভাই। দেখা যাক কে কার চোখে ধুলা দেয়। নিজের সৌন্দর্য দিয়ে ছেলেদের ঘায়েল করা কবে থামবি? মায়া, তোর মায়ার বাঁধনে আর কতজনকে বাঁধবি? শাড়ির আঁচলটা কাঁধে দিয়ে শাড়ির কুচিটা ঠিক করছে মায়া। তাতে তার ফর্সা পেটের অনেকখানি দৃশ্যমান। কিন্তু রুমে মায়া একলা থাকায় আঁচলটা ঠিক করার প্রয়োজন বোধ করে না। এদিকে একজন যে নেশালো চোখে তার দিকে দৃষ্টি আরোপ করছে, সেদিকে তার মনোযোগ নেই। নিরবিচ্ছিন্ন নীরবতার মাঝে নেশালো গাম্ভীর্যপূর্ণ একটি কণ্ঠস্বর তার মনোযোগ কেড়ে নেয়। সেই সাথে মায়ের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। তড়িঘড়ি করে আয়নায় তাকাতেই নিজের পিছনে অভ্রকে দেখে খানিকটা অবাক হয়, বিরক্ত হয়। তাড়াতাড়ি শাড়িটা গায়ে দিয়ে পিছনে ফিরে তাকায়। অভ্র মায়ের দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অপরদিকে মায়ের চেহারায় রাগের চিহ্ন স্পষ্ট ফুটে উঠেছে। আপনার সাহস কি করে হয় বড় ভাইয়ের বউয়ের রুমে নক না করে ঢুকতে? বাহ, বিয়ে তো এখনো হয়নি,
তার আগেই নিজেকে একজনের বউ বলে দাবি করছিস? তাতে আপনার কি? আমার হবু স্বামী এটা শুনলে বরং খুশি হবে যে আমি তাকে বিয়ে করতে রাজি হয়েছি। অভিমান হয়েছে, হওয়াটা স্বাভাবিক, কিন্তু অভিমান করার আগে একবার তো জিজ্ঞাসা করতে পারতি কী কারণে, কোন পরিস্থিতিতে আমি কথাগুলো বলেছিলাম। প্রয়োজন বোধ করি না, কারণ আপনি আমাকে মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই দেননি। প্রথম দিন থেকেই মিথ্যা বলে যাচ্ছেন, এমনকি নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাকে আপনার বড় ভাইয়ের কাছে বেচে দিয়েছেন। এভাবে কখনোই একটা সম্পর্ক টিকে না। আমি তোকে মিথ্যা আশ্বাস দিয়েছি? না তো কি? একবার কাছে টেনে নেবেন আর একবার দূরে ছেড়ে ফেলে দেবেন। আমি আপনার খেলার পুতুল? আমার ভালোবাসার কোনো দাম নেই আপনাদের কাছে? আমার ইচ্ছার কোনো মূল্য নেই? আমি কারো খেলনার সামগ্রী হতে চাই না মিস্টার অভ্র। তুই অবিশ্বাস করিস যে আমি তোকে ভালোবাসি? করতাম না, কিন্তু এখন করছি। আপনার কর্মকাণ্ড আমাকে অবিশ্বাস করতে বাধ্য করছে। মায়ের বলা কঠোর কথাগুলো যেন অভ্রের বুকে তীরের মতো বাঁধে। যার জন্য এত কিছু, যাকে পাওয়ার জন্য এত পরিকল্পনা, সেই অভ্রকে বিশ্বাস করতে চাচ্ছে না। নিজের ভাগ্যের ওপর বড়ই করুণা হচ্ছে অভ্রের। একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, মায়া, কেন বারবার প্রমাণ করে দিস যে তোকে ভালোবেসে আমি ভুল করেছি? তোকে ভালোবাসা আমার উচিত হয়নি। আমার ভালোবাসা বোঝার ক্ষমতা তোর নেই। বাহ, এখন সব দোষ আমার। আপনারা সবাই কি চান বলুন তো আমার কাছ থেকে? মায়ের চোখ বেয়ে ক্রমাগত পানি পড়তে থাকে। বাম হাতের তালু দিয়ে সেটা তৎক্ষণাৎ মুছে ফেলে। আমি যেদিন থাকবো না সেদিন কাকে নিয়ে খেলবেন আপনারা? মায়ের মুখে এমন একটা কথা শুনবে ভাবতে পারেনি অভ্র। মায়ের অনেক ধৈর্যশীল মেয়ে, শত বিপদও নিজেকে শক্ত রেখেছে, কখনো ভেঙে পড়েনি। শত অপমান হাসি মুখে মেনে নিয়েছে, কিন্তু কখনো বিলাপ করেনি। আজ এখন মায়াকে দেখছে অভ্র। নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে মায়াকে না, সারা জীবনের জন্য হারাতে হয়। এই দুশ্চিন্তা অভ্রের মাথায় ভালোভাবে গেঁথে যায়। অভ্র মায়ের একেবারে কাছে চলে আসে। রক্তিম চোখ যুগল মায়ার অশ্রুসিক্ত চোখের সাথে মিলাতেই মায়া তার চোখ নামিয়ে নেয়। অভ্র হাত দিয়ে মায়ের থুতনিটা চেপে ধরে বলে, আমার মৃত্যু কামনা কর, তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু আর একবার যদি নিজের মৃত্যু কামনা করেছিস, তাহলে মৃত্যুর স্বাদ বুঝিয়ে দেব, কথাটা মনে রাখিস। অভ্র হালকা করে মায়াকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। বিকেলের বাতাসে হালকা আর্দ্রতা অনুভব করে মায়া। হয়তো আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে। বৃষ্টির কথা ভাবতে ভাবতে চারপাশের পরিবেশে মেঘে ঢেকে যায়। ঘন কালো মেঘ যেন মায়ের মনে ঘনীভূত হওয়ার দুঃখ কষ্টের জানান দিচ্ছে। বৃষ্টির হালকা ঠান্ডা ও হৃদয় জোড়ানো বাতাস উপভোগ করতে মায়া বারান্দার গ্রিল ধরে দাঁড়ায়। ইচ্ছে হয় বৃষ্টিতে ভিজতে, কিন্তু কিছু কারণে মায়া আর বৃষ্টিতে ভিজে না। আজ মায়ের কথা খুব মনে পড়ছে মায়ার। আজ মা বেঁচে থাকলে হয়তো এত দুর্ভোগ পোহাতে হতো না। পেছন থেকে কেউ যেন মায়াকে জড়িয়ে ধরে। মায়া প্রথমে ভেবেছিল অভ্র, কিন্তু হঠাৎ মনে পড়ল অভ্র তো বাসায় নেই। তবে কে মায়াকে জড়িয়ে ধরল? আরিয়ান ভাই। মায়া নিজেকে ছাড়িয়ে পিছনে ফিরে তাকায়। রোদ, আপনি? কি ভেবেছিলে জান, আমি আর ফিরে আসবো না? আমি আমার ভালোবাসাকে আগলে রাখতে জানি। তোমার প্রতি টানই আমাকে এখানে এনেছে। সরুন আমার কাছ থেকে, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবে, করো। তবে সেই চিৎকার তুমি আর আমি ছাড়া কেউ শুনবে না, কারণ বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই। মায়া ওঠ, ঘুমের মধ্যে চিৎকার করছিস কেন? আরিয়ানের ডাকে মায়া শোয়া থেকে উঠে বসে। সদ্য দেখা স্বপ্নর কথা কোনোভাবে ভুলতে পারছে না সে। কেবল দৃশ্যগুলো চোখের সামনে একের পর এক ভেসে উঠছে। কিরে, এইভাবে ঘামছিস কেন? দুঃস্বপ্ন দেখেছিস? আরিয়ানকে নিজের এত কাছে দেখে মায়ের অস্বস্তি আরও কয়েকগুণ বেড়ে গেল। এ সময়টাতে অভ্রকে খুব দরকার ছিল মায়ের। তার বুকে মাথা রাখলে হয়তো সকল ভয়ভীতি কেটে যেত। না, ঠিক আছে, তুমি এখন যাও। মায়ের উত্তরটা যেন আরিয়ানের পছন্দ হলো না। বিছানা থেকে এসে উঠে দাঁড়ায়। এখন থেকে নিজের পাশে আমাকে অভ্যাস করে নে, কারণ বিয়ের পর এরকম করে দূরে সরিয়ে দেই আমি কখনোই বরখাস্ত করব না, বুঝলি? মায়া এতক্ষণে নিজেকে সামলে নেয়। স্বপ্নে রোদের যন্ত্রণা, বাস্তবে আরিয়ানের জ্বালাতন, সব মিলিয়ে মায়ের
মেজাজ তীক্ষ্ণ হয়ে উঠেছে। দিবা স্বপ্ন দেখা বন্ধ করো ভাইয়া। তোমাকে আমি ছোট থেকে ভাইয়ের চোখে দেখে এসেছি, সারা জীবন সেই চোখেই দেখব। আমাকে বিয়ে করার কথা মাথা থেকে ফেলে দেয়াই তোমার জন্য শ্রেয়। আরিয়ানের কাঠখোট্টা মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। সে তার মুখটাকে মায়ের খুব কাছে নিয়ে যায়। সময় সব কিছু বলে দেবে মায়া। তুই আমাকে ভাইয়ের চোখে দেখলেও যে আমি এটা আমার দায়িত্বে পড়বে তোকে বোনের চোখে দেখা, এমন তো নয়। ছোট থেকেই তোকে ভালোবাসে, কিন্তু তুই সবসময় অভ্র অভ্র করেই বাড়ি মাথায় তুলতিস, আমাকে কোনো পাত্তাই দিতিস না। কিন্তু তোর বিপদে কোথায় ছিল অভ্র? আমি ছিলাম তোর পাশে, তাও আমাকে তোর ভালো লাগে না? আমার ব্রেন ওয়াশ তুমি শত চেষ্টার পরেও করতে পারবে না। আমার তোর ব্রেন ওয়াশের কোনো প্রয়োজন নেই মায়া। তোর আশিকি তো তোকে বিয়ে করতে নাকচ করেছে, তাই ভালোভাবে বলছি মেনে নে আমাকে আর রাজি হয়ে যা। কখনোই না। কি জানিস মায়া, গাধা পানি ঘোলা করে খায়, তুই তো রাজি হবি, কিন্তু আমার ভয়ঙ্কর রূপ তো সামনে আনার পর। কথাটা বলার পর আরিয়ান হনহন করে হেঁটে চলে যায়। কি বললো? ভয়ঙ্কর রূপ মানে? ও আমার অভ্রের কোনো ক্ষতি করবে না তো? আজ মায়া আর আরিয়ানের আংটি বদল সমস্ত আয়োজন অভ্র নিজ হাতে করেছে। বলতে গেলে এসবে আরিয়ানের চেয়ে অভ্রের আগ্রহ যেন খানিক বেশি। মায়া আংটি বদল অনুষ্ঠান হোক তা চায়নি। সকাল থেকে সে দরজা বন্ধ করে বসে আছে, কেউ পারছে না দরজা খুলতে। এদিকে মায়ের মামি দরজা করে বসে বসে বিলাপ করছে। আমার এক ছেলেকে দিয়ে তার হয় না, দুজনকেই তার চাই। এ কেমন মেয়ে মানুষ যার চরিত্রই ঠিক নেই? আমার ছেলেটা কাকে পছন্দ করলো? মায়ের এসবের দিকে কোনো খেয়াল নেই। সে এসব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তাই ভাবতে ব্যস্ত। কি হতো দূরে কোথাও চলে গেলে? কেন আসতে হলো এখানে? দূরে দুজনে যেমন পারতাম তেমন থাকতাম, এসব বিপদ থেকে তো বাঁচতাম। মায়ের দরজা না খোলার ঘটনাটা আরিয়ানের কানেও যায়। সকাল সকাল গোসল করে গোল্ডেন কালারের একটা শেরওয়ানি পরে রেডি হয়েছে আরিয়ান। আর এখন যদি শোনে যে তার হবু বউ দরজা বন্ধ করে ঘরে বসে আছে, তাহলে কার মেজাজই বা ভালো থাকে? রাগে অগ্নিমূর্তি হয়ে সে উপস্থিত হয়ে মায়ের রুমের সামনে। তারপর সবাইকে সরিয়ে দিয়ে দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু তাও মায়া দরজা খোলার হাতের সমস্ত শক্তি দিয়ে দরজা ভেঙে ফেলে। মায়ের চমকে ওঠে। এভাবে দরজা ভেঙে আরিয়ান ভাই ভিতরে ঢুকবে ভাবতে পারেনি মায়া। আরিয়ান কোনো কথা না বলে মায়ের হাতটা শক্ত করে ধরে টেনে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করে। তারপর টানতে টানতে মায়াকে ড্রয়িং রুমে নিয়ে আসে। আরিয়ানের সাথে পা মিলিয়ে চলতে গিয়ে মায়ের অনেক কষ্ট হয়, কয়েকবার হোঁচট খেয়ে যায়, তবে আরিয়ান শক্ত করে ধরে রাখাই পড়ে যায় না। বাবা, কাজী ডাকো, আমি আজকেই বিয়ে সেরে ফেলতে চাই। শুভ কাজে যত তাড়াতাড়ি শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভবই করতে হবে। আরে আমাকে ছাড়াই বিয়ে করে নিচ্ছ আরিয়ান ভাই, তাও আবার আমার বাগদত্তাকে বিয়ে করছো? আরিয়ানের কথায় সকলেই পিছনে ফিরে তাকায়। আরিয়ানের সাথে একজন ভদ্র মহিলা দাঁড়ানো। মায়াও ওই মহিলাকে দেখে অবাক। এতক্ষণ সোফার এক প্রান্তে বসে সে অশ্রু বিসর্জন করছিল। এক প্রান্তে বসে সে আর কয়েক মুহূর্ত দেরি হলে হয়তো মায়ার আর অভ্রকে পাওয়া হতো না। আরিয়ান ঠিক এটাই চেয়েছিল, অভ্রের অগোচরে মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। একবার বিয়েটা সম্পূর্ণ হয়ে গেলে অভ্র আর মায়া শত চেষ্টা করেও এক হতে পারত না। মায়াকে সারা জীবনের মতো বন্দী হয়ে থাকতে হতো আরিয়ানের ভালোবাসা নামক পিঙ্গরের মধ্যে। কিন্তু অভ্রের হঠাৎ এই আগমন মোটেও সুখকর হলো না আরিয়ানের জন্য। বলতে গেলে আরিয়ানের এতদিনের সাজানো খেলা এক মুহূর্তে ভেস্তে গেল। এটা শুধু যে অভ্রের জন্য তা নয়, অভ্রর সাথে করে যাকে নিয়ে এসেছে তার জন্য বটে। মায়া বাড়ির সবাইকে ডিঙ্গিয়ে এক দৌড়ে ভদ্রমহিলার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। চোখের পানি যেন আজ মায়ার বাধা মানছে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, মা, তুমি বেঁচে আছো? মায়ের মাও এত বছর পর মেয়েকে দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। বারবার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর প্রাণ ভরে তার সন্তানকে দেখছে। হ্যাঁ মা, আমি বেঁচে আছি, তোর জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হয়েছে। তবে আরিয়ান ভাই সর্বাত্মক চেষ্টা করেছে ফুপিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে, কিন্তু একটু ভুলের জন্য তা আর হলো না। আরিয়ান রীতিমতো ঘামছে।
সকলের চোখ বর্তমানে আরিয়ানের দিকে। কি বলছিস এসব? আমি কেন ফুপিকে মারতে চাইবো? ফুপি, তুমি কেন আছো? জানো আমি তোমাকে কত মিস করেছি। মায়ের মা রাগে মায়াকে সামনে থেকে সরিয়ে দেয়, বড় বড় পা ফেলে আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। লজ্জা লাগে না আমাকে ফুফি বলে ডাকতে? আমি তো তোকে আমার সন্তান তুল্য মনে করতাম, আর তুই কি না, ছি, ভাবতে আমার ঘৃণা হচ্ছে। ফুপি বিশ্বাস করো, আমি কিছুই করিনি। অভ্র তোমাকে ভুল বুঝিয়েছে। মায়ের মা সজোরে আরিয়ানের গালে চর বসিয়ে দেয়। আর একটা মিথ্যা কথা বলবি না। অভ্র আজ না থাকলে আমার মেয়ের মুখটা দেখা হতো না। তুই মায়ের বাবাকে মেরেছিস, তাই না? এতক্ষণ তোফাজ্জল সাহেব অবাক দৃষ্টিতে সব ঘটনা পর্যবেক্ষণ করছিলেন। এতদিন পর নিজের বোনকে দেখে যতটা না খুশি হয়েছেন, তার চেয়ে বেশি অবাক হয়েছেন নিজের ছেলে কুকীর্তির কথা জেনে। লজ্জায় তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। একসময় আর না পেরে নিজের ছেলের কাছে এগিয়ে যায় আর তার গালে একটা চর বসিয়ে দেয়। তুই আমার ছেলে ভাবতেও আমার লজ্জা হচ্ছে। তোকে জন্ম দেওয়াটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আজ তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো। যা, জেলে গিয়ে নিজের কর্মফল ভোগ কর। সকলের কুকথা শুনতে শুনতে আরিয়ানের রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। মূলত সে সুযোগের অপেক্ষায় ছিল। সকলে তার কাছ থেকে একটু দূরে যেতেই মায়াকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয় এবং সাথে সাথে তার গলায় একটা ছুরি ধরে। ঘটনাগুলো সকলের বুঝে ওঠার আগেই হয়ে যায়, তাই কেউ আরিয়ানকে বাধা দিতে পারে না। আরিয়ান মায়ের হাত পিছনে চেপে ধরে আছে। মায়া ব্যথায় শ্বাস আটকে আছে। একটু এদিক ওদিক হলে মায়ের গলার বিপরীতে থাকা ধারালো ছুরিটা তার চামড়া ভেদ করবে। হ্যাঁ, আমি মেরেছি ফুপাকে। ফুপিকে মারার চেষ্টাও আমি করেছি। যা করেছি সব করেছি মায়াকে পাওয়ার জন্য। মায়াকে আমি ছোট থেকেই অনেক ভালোবাসি, কিন্তু ফুপা মায়ার সাথে অভ্রের বিয়ে ঠিক করে। এই কারণেই আমি ফুপাকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেই। মায়া শুধুমাত্র আমার। আমি যদি মায়াকে না পাই তাহলে আর কেউ পাবে না, কেউ না। কি রে, এভাবে খাটের কোণে ঘাপটি মেরে বসে আছিস কেন? অভ্রের কর্কশ কণ্ঠে মায়ের ধ্যান ভাঙে। কয়েক মিনিটের মধ্যে মায়ের জীবনটা প্রায় উলটপালট হয়ে গেছে, তাই খানিকটা অবসর সময় পেয়ে মায়া হিসাব মিলাতে ব্যস্ত ছিল। কিন্তু সেটা আর হলো কোথায়? অভ্র ঘরের দরজা আটকাতে আটকাতে কথাগুলো বলে। দরজাটা বন্ধ করে সে মায়ের পাশে বিছানায় বসে পড়ে। মায়ের মুখ দেখেই অভ্র বুঝতে পেরে যায় যে মায়ের মন খারাপ, তবে খারাপ হওয়াটাই স্বাভাবিক। আরিয়ান ভাইকে সে অনেক সম্মান করত, নিজের বড় ভাইয়ের আসনে তাকে বসিয়েছিল, কিন্তু সেই সম্মানিত ব্যক্তিটাকে নিজের বাবার খুনি হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছে মায়ার। কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না, সব কিছুই যেন গভীর রাতের ঘুমের মাঝে দেখা একটা দুঃস্বপ্নের মতো। দুজন কিছুক্ষণ নিস্তব্ধ মুহূর্ত অতিবাহিত করার পর মায়া কিছু বলে ওঠে। আরিয়ান ভাইয়াকে কি ওরা ছাড়বে না? অভ্র বিস্ময়ের সাথে তাকায় মায়ার দিকে। এত অমায়িক কেন মেয়েটা? নিজের বাবার খুনিকেও কি এত সহজে ক্ষমা করে যায়? ভেবে পায় না অভ্র। অভ্রের চাহনি দেখে মায়া মাথা নিচু করে ফেলে। তুমি কি চাও আরিয়ান ভাই জেল থেকে ছাড়া পাক? বলো, যদি তাই চাও তাহলে খুনের দায় কাঁধে নিয়ে আমি জেলে যাই, ফাঁসিতে ঝুলি। আমি কিটা বলছি দেখেন না মামি, কতটা ভেঙে পড়েছেন। বাড়ির বড় ছেলে উনি, বাড়ির পরিবেশটা কেমন গোমট হয়ে আছে। মায়া, তুই কি আমাদের বাসরাতটা একটা থার্ড পার্সনের কথা বলে কাটিয়ে দিবি? কত কষ্ট করে নিজের করে পেলাম, আর তুই কি না গোমরা করে বসে আছিস? একটু কাছে আয়, তোকে আদর করি। কথাটা বলে অভ্র মায়ের দিকে এগিয়ে যায়। দু হাতে মায়ের মুখটা চেপে ধরে দু আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। অভ্রর চোখ যায় মায়ের হালকা গোলাপি ঠোঁটের দিকে। এক নেশালো দৃষ্টিতে মায়ের দিকে তাকায় সে। মায়া হয়তো অভ্রের চোখের ভাষা বুঝতে পারে। এবার মায়া নিজের ঠোঁটজোকল অভ্রের সাথে মিলিয়ে দেয়। প্রায় 5 মিনিট পর দুজনে আলাদা হয়। এবার অভ্র মায়াকে কাছে টেনে নেয়। আজ কোনো দূরত্ব বজায় থাকবে আমাদের মাঝে, আর কাউকে ঢুকতে দিব না আমাদের জীবনে। আজকের রাতটা শুধু তোর আর আমার।
সকাল সকাল ঘুম থেকে উঠেই অভ্রের মা তোফাজ্জল সাহেবের কানের কাছে ঘ্যাঙ্গানি শুরু করেছে। এমনিতে নিজের মন মেজাজ ভালো নেই, তার উপর বউয়ের এই জ্বালাতন কারিবা সহ্য হয়। স্বামীর রাগকে ভালোভাবে চিনি অভ্রের মা, তাই সে চুপ বনে গেল নিজের থেকে। মাথায় ব্যান্ডেজ করা, রক্তচক্ষু আর হাতে মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে রোদ। তার সামনে মায়ের একটা ছবি বড় করে টাঙ্গানো। অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি আরোপ করছে ছবিটার উপর। এই ছবিটা মায়াকে উপহার দেওয়ার জন্যই বানিয়েছিল সে, কিন্তু এখন ছবিটা তার ড্রয়িং রুমে শোভা দেওয়া ছাড়া আর কোনো কাজই লাগবে না। অনেক বড় একটা ভুল পদক্ষেপ নিলি তুই অভ্র। এর ফল ভোগ করতে হবে তোদের দুজনকে। মা, মায়া কোথায়? সারা বাড়িতে আমি খুঁজে পাচ্ছি না। মহারানীকে আমি নিচে আসতে দেখিনি। দেখ গিয়ে, ওনার মন খারাপ হয়েছে, তাই হয়তো ছাদে গালে হাত দিয়ে বসে আছে। যত সব ঢং। মায়ের মুখে নিজের স্ত্রীর নামে বাজে কথা শুনে আরও মেজাজটা বিকে যায়। এমনিতে মায়া কি খুঁজে পাচ্ছে না, তার উপর মায়ের এসব বাঁকা বাঁকা কথা। অভ্র নিজেকে সামলিয়ে ঠান্ডা করার চেষ্টা করে। সিঁড়ি দিয়ে নেমে কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে যায় সে। অভ্রকে এভাবে শান্ত দেখেও যেন সহ্য হয় না অভ্রের মায়ের। যে দেখতে নারী তার চলন বাঁকা, তাই এখানেও মায়ের দোষ না দেখলেও তার হচ্ছিল না। মায়াবিনী মায়াবিনী আমার দুই ছেলের মাথা নষ্ট করেছে। আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। মোরা ওনার শয়তান মেয়ে। মায়া যখন চোখ খুলল তখন নিজেকে একটা গাড়িতে হাত মুখ বাঁধা অবস্থায় পায়। অবাক চোখে তাকিয়ে দেখে, কিছু চেনার চেষ্টা করতে থাকে, কিন্তু ড্রাইভারের সিটে বসা মানুষটা ছাড়া আর কিছুই চেনা লাগে না। মায়া সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যায়। সেখান থেকে নিচে তাকালে চোখ যায় শিউলি ফুলের গাছের দিকে। গাছের নিচে শিউলি ফুলগুলো পড়ে আছে দেখে লোভ সামলাতে না পেরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। আর কাকি বা বলে যাবে, তখন তো সবাই ঘুমিয়ে এসে। বাসা থেকে বের হয়ে গাছের নিচে যেতেই পেছন থেকে কেউ মুখে রুমাল চেপে ধরে। তারপর মায়ের কিছু মনে নেই। রোদকে দেখে মায়ের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কি করবে বুঝতে না পেরে বাধা হাত দিয়ে গাড়ির দরজায় আঘাত করতে থাকে। গাড়ির দরজার শব্দ শুনে রোদ পিছনে ফিরে তাকায়। মায়ের হুঁশ ফিরেছে, গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থেকে মায়াকে তুলে সামনে ড্রাইভারের সিটে বসিয়ে দেয়। তারপর নিজেই গাড়িতে বসে মায়ের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেয়। মাই সুইটহার্ট, কেমন আছো? আমাকে নিশ্চয়ই মিস করেছো। কেন এনেছেন আমাকে এখানে? ছাড়ুন, আমি বাড়ি যাব। বাসার কথা, অভ্রের কথা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তুমি এখন আমার খাঁচা থেকে কখনোই মুক্তি পাবে না। আপনি কি পাগল? আমি বিবাহিত, কালকে আমার বাসররাত ছিল। মায়ের মুখে অভ্রর সাথে তার বিয়ের বিবরণ শুনে রোদের রাগ উঠল, তা মনে জায়গা দেয় না, বরং মুখে হাসি বজায় রাখে। তাতে কি? অভ্র মারা গেলে তো তোমাকে বিয়ে করতে আমার কোনো প্রবলেম নেই। তোমাকে পেতে হলে যে আমাকে অভ্রকে মারতে হবে সেটা আমার জানা আছে সুইটহার্ট। আমাকে নামান গাড়ি থেকে, আমি বাসায় যাব। মায়া গাড়িতে রোদের সাথে ধস্তাধস্তি শুরু করে। রোদ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে। অভ্র মায়াকে সম্ভাব্য জায়গায় খুঁজে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। তার মাথা কাজ করছে না, কোথায় মায়াকে খুঁজবে, কোথায় আছে তার প্রাণ ভোমরা। নিরুদ্যম হয়ে সোফায় বসে আছে অভ্র। হঠাৎ তার ফোনে একটা আননোন নম্বর থেকে কল আসে। অভ্র কিছুক্ষণ চিন্তা করে ধরবে নাকি ধরবে না, কি একটা ভেবে সে ফোনটা ধরে। হ্যালো, কে বলছেন? আমি হাসপাতাল থেকে বলছি। আমি কি মিস মায়ার আত্মীয়? আপনি আত্মীয় হলে প্লিজ তাড়াতাড়ি আমাদের হাসপাতালে চলে আসুন। কি হয়েছে মায়ার? উনি কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসেন, আমরা একটা অপারেশন করব। রোগীর অবস্থা কেমন? অনেক ক্রিটিক্যাল। মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে পায়ের মাটি সরে যায়। আইসিইউর পাশে দাঁড়িয়ে আছে অভ্র। ভিতরে তার প্রেয়সীকে অক্সিজেন মাস্ক দিয়ে আইসোলেশনের মধ্যে রাখা হয়েছে। রাতে না ঘুমানোর কারণে চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে, তাও চেহারার ক্লান্তির ছিটেফোঁটাও দেখা যায় না, ঠায় দাঁড়িয়ে আছে। কাল রাতে খবর পাওয়ার পর কোনো সময় নষ্ট না করে হাসপাতালে উপস্থিত হয়। করিডোরে ঢুকতেই অভ্র দেখতে পায় সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ নিয়ে যাচ্ছে ওয়ার্ড বয়রা। এই দৃশ্য দেখে মায়াকে হারানোর একটা ভয় কাজ করতে থাকে।
না, ভাবতে চাইলেও বারবার চিন্তাটা মনের কোণে জমা হতে থাকে। মনের ধোঁয়াশা কাটাতে পিছন থেকে ওয়ার্ড বয়দের ডাক দেয়। তারপর অতি অবহেলায় সাদা কাপড়টা সরিয়ে দেখে এটা রোদের লাশ। মনের মাঝে একটা শান্তি অনুভব করে। প্রথমত এটা তার মায়া নয়, দ্বিতীয়ত রোদ আর তাদের জ্বালাবে না। আপনি মিস্টার অভ্র? জি। আমার স্ত্রী কোথায়? উনি আইসিইউতে আছেন। কেমন আছে? এটা ডক্টর বলতে পারবেন। কিছুক্ষণ পর ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে আসে। ডাক্তারকে দেখি অভ্র দ্রুত গতিতে ডাক্তারের কাছে যায়। ডাক্তার, মায়া কেমন আছে? মাচ বেটার। ওনাকে কেবিনে ট্রান্সফার করা হবে কিছুক্ষণের মধ্যে। মায়া চোখ খুলে নিজেকে হাসপাতালের কেবিনে নিজেকে আবিষ্কার করে। প্রথম চোখে দৃষ্টি কিছুটা ঝাপসা হলেও আস্তে আস্তে দৃষ্টি স্পষ্ট হয়। ও, এখনো মরি নাই। তারপর আস্তে আস্তে ওঠার চেষ্টা করতেই হাতে টান পড়ে। পাশে তাকিয়ে দেখে অভ্র তার হাত ধরে ঘুমিয়ে আছে। অভ্রের নিষ্পাপ মুখটা দেখে মায়ের মুখে হাসি ফুটে ওঠে। এদিকে মায়ের হাতটা নড়ে ওঠাই অভ্রের ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে নিজের প্রেয়সীকে নিজের শিওরে বসে থাকতে দেখে তৎক্ষণাৎ জড়িয়ে ধরে। জানিস কত ভয় পেয়ে গেছিলাম। আজকে তোর কিছু হলে আমার কি হতো জানিস? রোদ তোকে কোথায় পেল? তুই তো বাসায় ছিলি। মায়ের নিজের মাথাটা নিচু করে রাখে। অভ্র হাত দিয়ে মায়ের মুখটা তুলে ধরে। কি হলো বল। আসলে আমিই তো বাইরে গিয়েছিলাম। মায়ের কথাটা শুনে অভ্রর চোখ লাল হয়ে যায় রাগে। সরি, প্লিজ আমাকে মারবেন না। না, মারবো না, তবে তোকে একটা শাস্তি ভোগ করতে হবে। শাস্তির কথা শুনে মায়ের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। মায়ের এই অবস্থা দেখে অভ্রের হাসি পায়। আমার একটা ছোট্ট মায়া লাগবে। না, একটা ছোট্ট অভ্র লাগবে। তাহলে যমজ হলে কেমন হয়? দুইটা একসাথে কেমনে সামলাবো? আমি আর তুই মিলে।